প্লিজ আমাকে মেরে ফেলো তোমরা, কিন্তু আমার সন্তান আর স্ত্রীকে ছেড়ে দাও। ওদের কোনো দোষ নেই। তোমাদের যত টাকা লাগে আমি দেবো। প্লিজ আমাদের ছেড়ে দাও। এদেরকে আমি আটকানোর চেষ্টা করছি। তুমি আর আমার সন্তানকে নিয়ে পালিয়ে যাও। লোকটি গুন্ডাগুলোকে আটকানোর চেষ্টা করতে লাগলো। গুন্ডাগুলো লোকটি গুলি করে দেয়। মহিলাটি সন্তানকে নিয়ে পালাতে লাগে। দৌড়ে সন্তানটিকে ট্রেনে উঠিয়ে দেয়, কিন্তু যখন মহিলাটি ট্রেনে উঠতে যাবে তখন গুন্ডাগুলো পেছন থেকে গুলি করে। সাথে সাথে চিৎকার করে ওঠে, আম্মু। এই, কি হয়েছে তোর? খাট থেকে পড়লি কিভাবে আর চিৎকার করলি কেন? আসলে আম্মু স্বপ্ন দেখছিলাম। আবার সেই স্বপ্ন তুই দেখেছিস, তাই না? আম্মু, কিন্তু বারবার এমন স্বপ্ন কেন দেখি? আচ্ছা আম্মু, এই স্বপ্নের সাথে আমার কোনো সম্পর্ক আছে? আবার সেই এক কথা। তোকে কতবার বলবো এসব ফালতু চিন্তা করবি না। ওটা শুধু স্বপ্ন, আর স্বপ্ন কখনো বাস্তব হয় না। তুই বাজে চিন্তা করিস, তাই এমন স্বপ্ন দেখিস। আজকে হুজুরের কাছে যাব, পানি পরিয়ে আনবো, সেটা খেলে ঠিক হয়ে যাবি। হুজুরের পানি পড়ার তো কম খেলাম না। রিফাত, ঠিক আছে, নিয়ে এসো, আমি খাবো। অনেক বেলা হয়েছে, উঠ এবার। আজকে না তোর কলেজের প্রথম দিন? সময় দেখি 9টা বাজে, অনেক দেরি হয়ে গিয়েছে। আম্মু তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি খাবার রেডি করে রেখেছি, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ওকে আম্মু। ফ্রেশ হতে হতে আপনাদেরকে আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ রিফাত হোসেন শাওন, সবাই রিফাত বলেই ডাকে। মা বাবার একমাত্র সন্তান। আমার বাবা একজন বড় বিজনেসম্যান আর আম্মু গৃহিণী। আমার এইচএসসি কমপ্লিট, এখন অনার্স করব, তাই আব্বু আমাকে ঢাকার বাইরে একটা ভালো কলেজে অ্যাডমিশন করিয়েছে। আমি আর আম্মু ঢাকা থাকতে শুরু করি। আব্বুকে অফিস সামলাতে হবে, তাই তিনি রাজশাহীতে থেকে গেলেন। আমি এরকম স্বপ্ন প্রায় কেন দেখি জানি না। আম্মুকে এসব বললে বলে আমি নাকি অদ্ভুত চিন্তা করি, তাই এসব স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখি একটি 5 বছরের ছেলের সাথে একটি 7 বছরের মেয়ে খেলাধুলা করছে। তারপর একটি লোক এসে মেয়েটিকে নিয়ে চলে যায়। তারপর কিছু গুন্ডা আসে। তারপর কি ঘটে সেটা তো প্রথমেই সবাই জেনে গেলেন। এমন স্বপ্নের মানে আমি আজও বুঝি না। আমি স্বপ্নের কারো মুখ দেখতে পাই না, সবার মুখ ঝাপসা দেখি। অনেকটা জেনে গেছেন আমার ব্যাপারে, এখন বাকিটা গল্পের মাধ্যমে জানতে পারবেন। আজকে আমার নতুন কলেজের প্রথম দিন। আমি রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু খাবার টেবিলে খাবার রেডি করে বসে আছে। আম্মু এখনো খায়নি, কারণ আম্মু আমাকে ছাড়া কখনো খায় না। আম্মু আমাকে অনেক ভালোবাসে, আমিও আব্বু আম্মুকে অনেক ভালোবাসি। তারপর আম্মু আর আমি একসাথে খেয়ে নিলাম। বাইক নিয়ে কলেজে যাবি নাকি আজকে? না আম্মু, রিক্সায় যাব। ওকে, সাবধানে যাবি। ওকে আম্মু। আমি সাধারণভাবেই চলতেই ভালোবাসি। আমার মতে এখনকার ডিজিটাল যুগের থেকে আগের অ্যানালগ যুগই ভালো ছিল। আমি সাধারণভাবে চলি, তেমন কেউ জানে না আমার আসল পরিচয়। যাই হোক, আজকে কলেজে প্রথম দিন, আজকে লেট করে ফেললাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে কলেজে ভয়ে ভয়ে ঢুকছি। যারা কলেজে পড়েন তারা অলরেডি বুঝে গেছেন আমি ভয়ে ভয়ে কেন ঢুকছি কলেজে। হ্যাঁ ভাই, ঠিকই ধরেছেন, র্যাগিংয়ের ভয়ে। আস্তে আস্তে কলেজে ঢুকলাম। কলেজে ঢুকেই দেখলাম কলেজের কিছু মেয়ে বসে গল্প করছে। দেখেই বোঝা যাচ্ছে তারা আমার সিনিয়র। তাদের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ওই হঠাৎ মিষ্টি কণ্ঠে ডাক ভেসে আসলো। এই, কই যাস? আমি তাকিয়ে দেখি অসম্ভব একটি সুন্দরী মেয়ে কথাটা বলল। আমি তাকে দেখেই খেয়েছি বাস, থুক্কু মানে ক্রাশ। আমি ভদ্র ছেলের মতো তাদের কাছে গিয়ে বললাম, জি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে দেখেছি তো। আপনি কে আর এখানে কি করেন? এটা তো কলেজ, আর কলেজে মানুষ কেন আসে? এটা তো কলেজ, সেটা আমিও জানি। সবাই এখানে পড়তে আসে, কিন্তু তোকে তো আমি আগে কখনো দেখিনি। নতুন নাকি? জি আমি নতুন, আজকেই আসলাম। অনার্স প্রথম বর্ষের ছাত্র আমি। ও, তাহলে তুই আমাদের জুনিয়র আর আমরা তোর সিনিয়র। আমরা তোকে যা বলবো তুই তাই শুনবি। আচ্ছা আপু। এরপর আপু যা বলল তা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। সিনিয়রদের দেখেই বুঝে গিয়েছি এখন আমায় র্যাগিং করবে, সেজন্য আমার হাঁটু কাঁপতেছে ভয়েতে। আমার সাথে আপনারা এমন করেন না, আমি পিচ্চি একটা ছেলে, আমার সাথে এমন করে কি মজা পাবেন? আপনারা আমাকে ছেড়ে দেন। তোকে তো এখনো কিছু বললামই না, কিছু করলামই না, তাতেই এত অভিনয় শুরু করেছিস? তাহলে আর কিছু কইরেন না প্লিজ। তা বললে তো হবে না চান্দু, চল সেটা খোল। পারবো না আমি। আমার কি লজ্জা বলতে কিছু নাই নাকি? তোর কাছে এত কিছু শুনতে চেয়েছি আমি? যা বলছি তাই কর। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। মেয়েটি হঠাৎ করে আমার শার্টের বোতাম খুলে শার্টটা খুলে ফেললো। ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। আমি এখন আবুলের মতো দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। সিনিয়র বলে কিছু বলতেও পারছি না। তোর বুকের উপর ওটি কিসের দাগ?
জানি না, ছোটবেলা থেকে এই দাগটা আছে। তখন পাশের মেয়েটি বলল, বাহ জান্নাত, ছেলেটার বডিটা তো এতটাও খারাপ না। তার মানে আমার ক্রাশের নাম জান্নাত? কিন্তু জান্নাত আপু আমার দিকে এভাবে এখনো তাকিয়ে আছে কেন? এই জান্নাত, হ্যাঁ হ্যাঁ, রিমি কিছু বলছিলি? বলতেছি ছেলেটার তো একদম চকলেট বয়। হ্যাঁ ঠিক করেছিস, তার চকলেট বয়। তোর নাম কি রে? জি, আমি রিফাত। আচ্ছা ঠিক আছে, তুই এখন যেতে পারিস, আর যাওয়ার সময় কিন্তু দেখা করে যাবি। আর একটু সময় নষ্ট না করে শার্টটা নিয়ে বোতাম লাগাতে লাগাতে দৌড় দিলাম। একটা ছেলের থেকে আমার ক্লাসরুম কোনটা সেটা চিনিয়ে নিলাম। তারপর ক্লাসে গিয়ে কয়েকজনের সঙ্গে পরিচিত হলাম। তাদের মধ্যে দুজনের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, তাই তাদের বন্ধু বানিয়ে নিলাম। ভাগ্য ভালো ছিল তখন সবাই ক্লাসে ছিল, তাই দু একজন ছাড়া কেউ আমার র্যাগিং এর ঘটনাটি দেখতে পায় নাই। যাদের বন্ধু বানালাম ওদের একজনের নাম মারুফ আর আরেকজনের নাম সাগর। ওরা দুজনেই স্থানীয়। কলেজের প্রথম দিন এভাবেই দুষ্টামি আর মজা করে শেষ করলাম। ক্লাস শেষে আমি মারুফ আর সাগর কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম। গেট দিয়ে বের হবো এমন সময় কে যেন ডাকলো। এই চকলেট বয় দাঁড়া। আমি পিছনে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আবার হাঁটতে লাগলাম। এই রিফাত দাঁড়া বলছি। আমি ডান দিকে তাকিয়ে দেখি জান্নাত আপু। জান্নাত আপু আমার কাছে এসে আমার কলার চেপে ধরলো। আমি ভয় পেয়ে গেলাম। তখনই মনে পড়লো জান্নাত আপু তো আমাকে কলেজ থেকে যাওয়ার সময় দেখা করে যেতে বলেছিল, কিন্তু আমি তো ভুলে গেছিলাম। এখন কি হবে আমার? পাশে তাকিয়ে দেখি মারুফ আর সাগর দুজনেই হাওয়া। সামনে তাকাতে দেখি ওর দৌড়ে যাচ্ছে আর বলল, দোস্ত, বেঁচে থাকলে আগামীকাল কথা হবে। আমি ওদের কথা শুনে আরো ভয় পেয়ে গেলাম। আমি না তোকে বাসায় যাওয়ার সময় দেখা করে যেতে বলছিলাম। আসলে সরি আপু, ভুলে গিয়েছিলাম। চলে যাচ্ছিলি কেন? কলার ছেড়ে দিল। আর যেন ভুল না হয়, তাহলে খবর আছে। ওকে আপু। তোর বাসায় কই? এই তো আপু, সামনেই 7 নম্বর সেক্টর। আমার বাসায় ওই কাছেই। তুই বাইকে চালাতে পারিস? আপু, কিন্তু কেন? আচ্ছা এদিকে আয়, এই বাইকে করে আমার বাসায় দিয়ে আয়। এটা কার বাইক আর আমি কেন আপনাকে বাসায় দিয়ে আসবো? এটা আমার বাইক, এত কথা বলিস কেন? তোকে বলছি দিয়ে আসবি, তো দিয়ে আসবি। তারপর আর কি করে, আর সিনিয়র ক্রাশকে নিয়ে বাইক চালাতে শুরু করলাম। এই এত আস্তে কেউ বাইক চালায়? এটার থেকে সাইকেল তো জোরে যাবে। জোরে চালা বাইক। একথা শোনার সাথে সাথে যেই না বাইক জোরে টান দিলাম, অমনি জান্নাত আপু তাল সামলাতে না পেরে আমাকে জড়িয়ে ধরে। আমি সাথে সাথে শক খেলাম, মনে হয় আকাশে উঠেছি। নিজেকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হচ্ছিল। না না, এভাবে চললে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, তাই নিজেকে কন্ট্রোল করলাম অনেক কষ্টে। না বলে কেউ হুট করে এত জোরে বাইক টান দেয়, আমি তো একটু হলেই পড়ে যেতাম। আরে পড়বেন না তো, আমি তো আছি। এই বাইক থামা, চলে এসেছি। আমি বাইক থামাতে জান্নাত আপু আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এটাই আমার বাসা। এখন থেকে প্রতিদিন তুই আমাকে বাসা থেকে নিয়ে যাবি, আবার কলেজ থেকে নিয়ে আসবি। আচ্ছা আপু, আমি তাহলে এখন যাই। আমি বাসার দিকে তাকাতেই আমার মাথা ঘুরতে লাগলো। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি জান্নাত আপুর কোলে আমি আর আপু আমার চোখের জল ছিটাচ্ছে। আমার হুঁশ ফিরতেই আমি দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে তোর? তোর শরীর খারাপ? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলি কেন? আসলে আপু, আপনার বাসা থেকে আমার মাথা ঘুরে গেল। মনে হচ্ছিল এই বাসায় আমি আগেও এসেছি। এই বাসার সাথে আমার অনেক সম্পর্ক জড়িয়ে আছে। কি বলিস, পাগল হলি নাকি? তুই তো আগে কখনো ঢাকা আসিসনি, আর আজই তো আমি তোকে এই বাসায় দেখলাম। আমি কখনো ঢাকাতে আসিনি, সেটা আপনি জানলেন কি করে? তোর সম্পর্কে আমি কিছুই জানি। আচ্ছা আপু, বাদ দাও, এসব হয়তো আমার মনের ভুল। আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু আমি যেটা বললাম সেটা যেন মনে থাকে। আমি কেন আপনাকে নিয়ে যাব? আমি বলছি তাই। বললেই হলো? হ্যাঁ বললেই হলো। যা বলছি তাই করবি। তোর নাম্বারটাতে এখন। আমার নাম্বার দিয়ে কি করবেন আপনি? এত কথা বলিস কেন? নাম্বার দিতে বলছি দে। এত রাগ করার কি আছে? দিব না আমি নাম্বার। কি বললি তুই? না মানে দিচ্ছি তো। 017015860। ভুল নাম্বার দেশটাই তো আবার। না, আমারটাই দিয়েছি। ওকে বিশ্বাস করলাম, এখন যা, কালকে টাইম মতো চলে আসিস। পারবো না আমি, বলেই দৌড় দিলাম। কে আর পায় আমাকে? এক দৌড়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মু আর আমি দুপুরে খাবার খেলাম। তারপর আম্মুকে কলেজে প্রথম দিন কেমন কাটলো এসব নিয়ে গল্প করলাম আম্মুর সাথে। জান্নাত আপুর ব্যাপারটা জানাইনি। একটু পর আমি আমার রুমে এলাম। ফোনটা হাতে নিয়ে ফ্রি ফায়ার গেম খেলতেছিলাম। হঠাৎ একটি নাম্বার থেকে কল আসলো। ফোনটা কেটে দিলাম। ওমা, 99+।
এ কি এনিমি আমাকে মেরে দিচ্ছে নেট না থাকায়। দূর, আবার সেই নাম্বার থেকে কল আসলো। কল রিসিভ করলাম। কোন হালাই রে গেম খেলার সময় বারবার ফোন দিচ্ছে? কুত্তা, তুই আমার কল কাটছিস আর আমাকে উল্টাপাল্টা বলছিস? তুই শুধু কালকে কলেজে আয়, তারপর মজা বুঝবি। তোর গেম খেলা আমি বের করবো। আমি কিছু বলতে যাব তার আগে কলটা কেটে দিল। আমার আর বুঝতে বাকি রইল না এটা জান্নাত আপু। আল্লাহ জানে আগামীকাল কপালে কি দুঃখ আছে। আগামীকালেরটা পরে দেখা যাবে, এখন ঘুমিয়ে পড়ি। আচ্ছা আপু, একটা কিস দাও না। কি কিস লাগবে তোর? আচ্ছা, কাছে আয়, দিচ্ছি। আমি খুশি হয়ে আপুর কাছে মুখ এগিয়ে নিলাম। আপুর মুখ এগিয়ে নিয়ে এলো, কিন্তু কিস না দিয়ে আমাকে দিল একটা লাথি। তখন আমি ব্যথায় চিৎকার করে উঠি। আমি তাকিয়ে দেখি আমি খাট থেকে নিচে পড়ে গেছি। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। কি হয়েছে তোর? চিৎকার করলি কেন? আর তুই বিছানা থেকে নিচে পড়লি কি করে? কি হলো? আবার ওইসব উল্টাপাল্টা স্বপ্ন দেখেছিস তাই না? মিথ্যা বললাম। তোকে নিয়ে আমি যে কি করি, কতবার বলেছি ওইসব চিন্তা না করতে। 7 বছর বয়স থেকে তোর এই অভ্যাসটা। 7 বছর বয়সে কি কোনো ঘটনা হয়েছিল কি আমার জীবনে, তাই এইসব দেখি? বলো না আম্মু। না না মানে হ্যাঁ, কি বলিস এসব? দেখ রিফাত, এইসব কথা যেন আর তোর মুখে না শুনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, কলেজে যাবি না? তারপর আম্মু চলে গেল, কিন্তু আমার আচরণ দেখে মনে হলো কিছু একটা লুকানোর চেষ্টা করতে। না না, এসব আমারই মনের ভুল। আম্মু কেন আমার থেকে কোনো কিছু লুকাবে? আমিও না কিসব উল্টোপাল্টা ভাবি, সেজন্যই ওইরকম বাজে স্বপ্ন দেখি। তবে আজকে বাজে স্বপ্ন দেখিনি, জান্নাত আপুকে নিয়ে স্বপ্ন দেখেছি। ঘুমের মধ্যেও বজ্জারটা আমাকে শান্তি দিল না। হঠাৎ কালকের কথা মনে পড়ে গেল। আপু তো বলছিল আজকে তাকে কলেজে নিয়ে যেতে। যদি না নিয়ে যায় তাহলে কি করে বসবে তার ঠিক নেই। আর যা রাগী বাবারে বাবা। আর ওই রকম স্বপ্ন দেখার পর আরো বেশি ভয় লাগছে। দূর, আজকে আপুর সামনেই যাব না আজকে। কিন্তু কলেজে যেতে হলে তো আপুর বাসার সামনে দিয়ে যেতে হবে। দূর, এত ভেবে লাভ নেই। একটু পর যাব, লেট করে যাব, তাহলে তো আপুকে নিয়ে যেতে হবে না। তারপর ফ্রেশ হয়ে আম্মু আর আমি নাস্তা করে নিলাম। তারপর কলেজে যেতে লাগলাম। আজকে আর রিক্সা নেইনি, হেঁটে যাচ্ছি কলেজে। বেশি দূরে না, 8 মিনিটের রাস্তা হেঁটে গেলেই হবে। জান্নাত আপুর বাসার সামনে আসলাম। গেটের সামনে আপু নেই, তার মানে আপু কলেজে চলে গেছে। যাক, ভালোই হয়েছে। কিন্তু কলেজে যদি আমাকে ধরে তাহলে আমি কি জবাব দিব তাকে? জান্নাত আপুদের বাসাটা অনেক বড় আর অনেক সুন্দর, কিন্তু এই বাসাটা দেখে মনে হচ্ছে আমি এই বাসাটাকে খুব ভালোভাবে চিনি। এই বাসার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি তো কখনো ঢাকায় আসিনি, তাহলে আমি এই বাসাটাকে এত পরিচিত কেন মনে হচ্ছে আমার? এসব ভাবতেছি আর যাচ্ছি, হঠাৎ কে যেন আমাকে ডাকলো। আমি তাকিয়ে দেখি বাসার বেলকনিতে জান্নাত আপু। কি মনে করেছিস তাহলে আমি চলে গেছি? আমি লেট করবি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। সেজন্য আমি বেলগুনতে বসে তুই কখন যাস নজর রাখছিলাম। হায় রে, ধরা পড়ে গেলাম। আমি ইচ্ছে করে লেট করিনি আপু, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তাই লেট হলো। চুপ, আমি ভালো করেই জানি সেটা। তুই 5 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কেমন মেয়ে রে বাবা, একবার ভিতরে ডাকলো না, বাইরে দাঁড় করিয়ে রাখলো। এই মেয়ের থেকে দূরে থাকাটাই ভালো, কিন্তু উনি তো আমার প্রথম ক্রাশ। দূরে থাকি কি করে? এসব ভাবতেছি, তখন আপু বেরিয়ে আসলো। এই এমন করে কি দেখিস? আপু আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আজকে আপুকে নীল ড্রেসে অনেক সুন্দর লাগছে। আপুকে দেখে আজকে আবার ক্রাশ খেলাম। আচ্ছা, এখন বাইকটা চালা। আর কালকে কি যেন বলছিস ফোনে? কই কিছু না তো আপু। চুপ, একদম মিথ্যে কথা বলবি না। একটা কাজের লোক বাইক দিয়ে যায়। আমি তো এমনি বলছিলাম, আর যদি আপনাকে না নিয়ে যেতাম তাহলে কি আপনার বাসার সামনে দিয়ে যেতাম? কলেজে যেতে হলে তোকে আমার বাসার সামনে দিয়েই যেতে হবে। অন্য রাস্তা নেই, সেটা আমি ভালো করে জানি। এখন তাড়াতাড়ি বাইক চালা, এমনিতেই লেট হয়েছে তোর জন্য। এই রে, ঠিকই ধরা খেয়ে গেলাম। তারপর আমি বাইক চালাতে লাগলাম, কিন্তু আজকে জান্নাত আপু আমাকে জড়িয়ে ধরেনি, সেজন্য আমার কেমন যেন লাগতেছিল। কি করা যায় ভাবতেছি, তখন ওই সামনে দেখি স্পিড ব্রেকার। বাহ, এ তো মেঘ না চাইতে জল। স্পিড ব্রেকার পার হতেই দিলাম জোরে একটা টান, আর আপু আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আর কি সুন্দর অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। আমার যত সিঙ্গেল দর্শক বন্ধুরা আছে তারা আবার কষ্ট পায় না বন্ধুরা। আপনাদের ভাগ্যে নিশ্চয়ই ভালো কেউ আছে, ওয়েট করেন। তোর না বললাম ঠিকঠাক মতো বাইক চালাতে, জোরে টানলে কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। স্পিড ব্রেকার ছিল তাই খেয়াল করিনি, সরি আপু। আর আমাকে জোরে ধরলে তো পরে যাওয়ার ভয় থাকে না।
শখ কত, পিচ্ছি তোকে জড়িয়ে ধরতে যাব কোন দুঃখে। দুঃখে কেন ধরবেন, সুখেই ধরবেন। কি বললি? না না কিছু না আপু। কথা বলতে বলতে জান্নাত আপু আর কলেজে পৌঁছে গেলাম। কলেজের ভিতরে ঢুকতেই সবাই আমাদের দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আমি কিছুই বুঝলাম না, সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে কেন। তারপর বাইক পার্ক করলাম। এখন সোজা ক্লাসে যাবি, অন্য কোথাও আড্ডা দিবি তে যাবি না ক্লাস বাদ দিয়ে। আর কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না। যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলছিস তাহলে তোর নাক ফাটিয়ে ফেলবো। এত কিছু শুনতে হবে? হুম, কেন আপু, কথা বললে কি সমস্যা? অনেক সমস্যা, তুই বুঝবি না। কথা বলবো আমি, তাছাড়া আমার তো কলেজে মেয়ে বন্ধু আছে। কি? আমার কথা তুই শুনবি না? আমার কথা না শুনলে তোর কি হাল করব তুই সেটা ভালো করেই জানিস। এখন চুপচাপ ক্লাসে যা, আর যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি, ওকে আপু। মনে যেন থাকে। এই মাইয়া তো দেখছি আমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলবে। কি দোষ করেছিলাম? সিনিয়র ক্রাশ বলে কিছু বলতেও পারি না। দূর, ভালো লাগে না এত প্যারা। এসব ভাবতে ভাবতে ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখন ওই একটা সিনিয়র ভাই ডাক দিল। কি রে, কিভাবে কি করলি? কি ভাইয়া, বুঝলাম না। জান্নাতকে পটালি কিভাবে? ওর সাথে কলেজের সিনিয়ররা কথা বলতে পারে না, আর তুই একদিনে বাইকের পিছনে বসে ফেললি? দূর ভাই, কি সব বলেন? আমি কেন পটাতে যাব? আর কি যেন বললেন, জান্নাতাপুর সাথে কোনো ছেলে কথা বলতে পারে না কেন? সবে তো কলেজে আসলে, আর কয়েকদিন যাক, তারপর ধীরে ধীরে নিজেই বুঝতে পারবে। বলে সিনিয়র ভাইটি চলে গেল। কিছুই বুঝলাম না কাহিনী কি। ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি দুই বন্ধু ক্লাসে বসে আছে। আমি ওদের কাছে গিয়ে দুজনে পিঠে থাপড় বসিয়ে দিলাম। কিরে, আমাকে রেখে কালকে পালালি কেন? আর কি যেন বলেছিলি, বেঁচে থাকলে দেখা হবে? দেখ আমি বেঁচে আছি, এখন তোদের কি হবে? সরি দোস্ত, সরি। আর মারিস না, আগে আমাকে কথাটা বলতে দে। আচ্ছা ঠিক আছে, আমাকে রেখে কেন পালালি তোরা? আচ্ছা, জান্নাত আপুকে এত সবাই ভয় পায় কেন? জান্নাত আপু রাগী সেজন্য নাকি? আর একটু রাগি না, অনেক রাগি। আর একবার একটা ছেলে তাকে প্রপোজ করেছিল, সে কি মায়েরাপুর। ছেলেটি 3 দিন ধরে হাসপাতালে বেডে ছেড়ে উঠতে পারেনি। আবার তার বাবা এলাকার অনেক বড় বিজনেসম্যান, কলেজে বড় একটা অনুদান জান্নাত আপুর বাবা দেয়, তাই সবাই ভয়ে কিছু বলতে পারে না। এজন্য জান্নাত আপুর সাথে কেউ লাগতে পারে না। বাহ, তাহলে তো জান্নাত আপু অনেক ডেঞ্জারাস। তারিফাত, কি জাদু করলি জান্নাত আপুর উপরে? একদিনে জান্নাত আপু তোর বাইকে করে ঘুরছে। আরে ধুর, কি বলিস? আমার তো কপাল পোড়া। আপুর যে প্যারা দেয় বলা মুশকিল রে ভাই। তাকে নিয়ে নাকি কলেজে আসতে হবে, আবার তাকে বাসায় দিয়ে আসতে হবে। কি পাইছে আমাকে সিনিয়র, তার উপর যে রাগী, ভয়ে কিছু বলতেও পারি না। রিফাত, আপু তোর আবার প্রেমে টেমে পড়লো না তো আবার? আমারও তো তাই মনে হচ্ছে। তোর কি যে বলিস তোরা? এত ছেলে থাকতে জান্নাত আপু আমার মতো জুনিয়র ছেলের প্রেমে পড়তে যাবে কেন? জান্নাত আপু যে সুন্দরী, ওনার পিছনে কত সুন্দর সুন্দর ছেলে পড়ে আছে। আমি যত দূর জানি জান্নাত আপু এই কলেজের সবার ক্রাশ। আচ্ছা বাদ দে এসব, চল কিছু খেয়ে আসি, অনেক ক্ষুধা লাগছে। আমারও ক্ষুধা লাগছে, কিন্তু ক্লাস আছে তো। আজকে না হয় মিস দিলাম। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুগরে পাগলা। তাহলে চল খাওয়া দাওয়া বাদ দিয়া ক্লাস করি। আরে ওই প্রবাদটা শুধু অন্য ব্যাপারে, খাবারের ব্যাপারে নয়। হ্যাঁ চল, আজকে কিন্তু তুই খাওয়াবি। আমি কেন খাবো? এই যে তোর প্রেমের সূচনা হলো তাই। আচ্ছা, এই সূচনাটা আবার কে? তোর গার্লফ্রেন্ড বুঝি? দেখ রিফাত, ফাজলামি করে লাভ নেই, তোকে আজ ট্রিট দিতেই হবে। ও, কি যে শুরু করলি তোরা। আমি প্যারা নিয়ে বাঁচি না, আর তোরা ট্রিট নিয়ে ব্যস্ত। যা, লাগবে না তোর টিপস, কিপটা একটা। ধন্যবাদ বন্ধু, এই না হলি তোরা আমার বন্ধু। আমি জানি তো তোরা খেতে চাইবি না। তোকে হারে হারে আমি বুঝে গেছি, তোর থেকে আজ ট্রিট না নিয়ে আমরা ছাড়ছি না। আচ্ছা চল ক্যান্টিনে, পকেট ফাঁকা কর, আমারও সময় আসবে দেখিস। যখন আসবে তখন দেখা যাবে। এই রে, আমার তো এখন তো আবার ভয় লাগতেছে। আপু তো বলেছিল ক্লাস বাদ না দিতে। এখন জান্নাত আপু দেখে ফেললে আমি ক্লাস বাদ দিয়ে আড্ডা দিচ্ছি, তাহলে আমার কি যে অবস্থা করবে। দূর, এখন তো ক্লাসের সময়, আপু নিশ্চয়ই ক্লাস করছে। তাই আর না ভেবে ক্যান্টিনে চলে গেলাম। ক্যান্টিনে গিয়ে বসলাম 3 জনে। তারপর মারুফ আর সাগর অর্ডার দিল। হারামি দুটো এত জিনিস অর্ডার দিয়েছে, মনে হয় কত দিন ধরে খায়নি। অর্ডার দেওয়ার পর 3 জনে মিলে আড্ডা দিচ্ছি। এমন সময় দেখি জান্নাত আপু দূর থেকে আমাকে দেখে রাগে লুক নিয়ে তেড়ে আসছে। আমি তো ভয়ে শেষ, না জানি আমাকে আজ কি করে। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছি, আল্লাহ আমাকে বাঁচাও। জান্নাত আপু আমার কাছে চলে এলো। কি রে, এখানে কি করিস? তোর না ক্লাস চলছে? তোকে না বলছিলাম ক্লাস বাদ দিয়ে আড্ডা দিবি না। আপু আসলে অনেক ক্ষুধা লাগছিল, সকালে তাড়াহুড়াতে খেয়ে আসতে পারিনি, তাই ক্যান্টিনে এসেছিলাম খেতে।
খেয়ে আসিসনি সেটা তো আমাকে সকালে বলতেই পারতিস। সমস্যা নাই আপু, এখন খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে ক্লাসে যা। আরে এদিক ওদিক কোথাও যাবি না, যাক বাবা, আপু ধরতে পারেননি মিথ্যাটা, এই যাত্রায় বেঁচে গেলাম। মনে থাকে যেন, আর যেন মনে করে দিতে না হয় সবকিছু। সব মনে আছে আপু। থাকলেই তোর জন্য ভালো। জান্নাত আপু চলে যাওয়াতে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক আল্লাহ, এই যাত্রায় বজ্জারটার হাত থেকে বাঁচা গেল। দোস্ত কি হলো? কিছু তো বুঝতে পারলাম না। তোর তো মাথা মোটা, তুই বুঝবি কিভাবে? দোস্ত, আর তো বোঝাবুঝির কিছু নেই। আপু সত্যি তোর প্রেমে পড়েছে। দূর, আবার সেই তোর একই কথা। আপু আমার বড়, তাই এইভাবে শাসন করে, তাই বলে কি সিনিয়র আমার প্রেমে পড়বে? পড়লে সমস্যা কোথায়? দূর, এখন এসব কথা বাদ দে, তাড়াতাড়ি খেয়ে ক্লাসে চল, আপু দেখলে আবার সমস্যা হবে। খাওয়া দাওয়া শেষ করে ক্লাসে গিয়ে বসলাম। ক্লাস শুরু হয়নি এখনো, কারণ স্যার এখনো আসেনি। হঠাৎ আমাদের ক্লাসে একটা মেয়ে আমাদের কাছে আসলো। হাই, আমি সিমি। কেমন আছো? তারপর আমরা ভালো আছি বলে আমাদের পরিচয় দিলাম। তাহলে আজকে থেকে আমার বন্ধু। অবশ্যই, তবে তুই করে বলতে হবে। বলতে হবে। ওকে, তুই করে বলবো। আজকে তো বন্ধু হলাম, চল সবাই ফুচকা খাবো। এই রে, আমি তো ফুচকা খাই না। আর এই সময় যদি জান্নাত আপু দেখে আমি একটা মেয়ের সাথে ফুচকা খাচ্ছি, তাহলে তো আমি শেষ। সাগর আর মারুফ, তোরা যা, আমি যাব না। কেন যাবে না? আসলে আজকে আমার পেট খারাপ করেছে, তোরা যা। মিথ্যা বললাম। তারপর ওরা চলে গেল। ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হচ্ছি, তখন দেখি মারুফ আর সাগর। বন্ধু যাও, তোমার ডিউটি শুরু। আরে এমন করে বলছিস কেন? বেচারা কি কষ্ট, শুধু প্যারা দেয়। দূর, তোরা তোদের মজা নিয়ে থাক, আমি মরছি আমার জ্বালায়। আচ্ছা আমি গেলাম, তোরা থাক, নইলে আবার কপালে শনি আছে। তারপরে চলে গেলাম জান্নাত আপুর কাছে। তারপর দেখি বান্ধবীদের সাথে জান্নাত আপু বসে আছে। কিরে, এসে গেছিস? আজকে তাহলে মনে আছে? হুম। চল আজকে একটু ঘুরতে যাব। কোথায় যাব ঘুরতে? সেটা আমার সাথে গেলেই দেখতে পাবি। না, আমি কোথাও যাব না, বাসায় যাব। বাসায় না গেলে আম্মু বকা দিবে। তোর আবার আম্মু আসলো কই থেকে? তোর তো কেউ নাই। কি বলছেন এসব? আমার বাবা মা আছে। এই রে, ভুলে বলেছিলাম, এসব বলা যাবে না। রিফাত, তুই একদিন নিজেই জানতে পারবি তোর সত্যিটা। আর আমার মিশনের জন্য তোকে সত্যিটা এখনো বলতে পারছি না। সরি, আমি ভুলে ভালো বলছি, কিছু মনে করিস না। চল এখন। না, আমি যাব না। তুই আমার মুখের উপর কথা বলছিস। আমার কথা না শুনলে কি করব তোর সেটা তুই ভালো করেই জানিস। আর আন্টিকে ফোন দিয়ে বল যে তোর ফিরতে একটু দেরি হবে। আমি ভয়ে আর না করতে পারলাম না, যে রাগি না জানি কি করে, তাই আম্মুকে ফোন দিয়ে বললাম ফিরতে দেরি হবে। আপু চলেন। তারপর বাইক স্টার্ট দিলাম। আপু বাইকে উঠে জড়িয়ে ধরলো। এ তো মেঘনা চাইতেই জল, কি সুন্দর করে জড়িয়ে ধরছে, মনে হচ্ছে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তারপর মনের সুখে বাইক চালাতে লাগলাম। আপু কোথায় যাবেন বললেন না তো? পার্কে যাব। কিন্তু আপু আমি তো রাস্তা চিনি না। সমস্যা, আমি বলছি তুই বাইক চালা। ওকে আপু। তারপর আপু রাস্তা ডিটেকশন দিচ্ছিল আর আমি বাইক চালাচ্ছি। একটু পর পার্কে চলে এলাম, বাইক পার্ক করলাম। তারপর জান্নাত আপু আর আমি পাশাপাশি হাঁটছি। এই যেন এক অন্যরকম অনুভূতি। হাঁটতে হাঁটতে একটা লেকের কাছে এলাম। পাশে একটা বেঞ্চ ছিল, আপু সেখানে বসলো আর আমি দাঁড়িয়ে রইলাম। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? বস। জান্নাত আপুর পাশে বসলাম, কিন্তু কিছুটা গ্যাপ রেখেছি। বসতে বললাম বলে কি এত দূরে বসলাম? কাছে বস। না আপু, আমি এখানে ঠিক আছি, কি বলবেন বলেন। একটা থাপ্পড় খাবে, চুপচাপ এখানে এসে বস। তারপর জান্নাত আপুর কাছে গিয়ে বললাম, এবার ঠিক আছে? আচ্ছা, তোর কোনো গার্লফ্রেন্ড নেই? না তো আপু, নেই। আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড থাকে? থাকলে তো তোকে মেরেই ফেলতাম। তোর জন্য সে ছোটবেলা থেকে অপেক্ষা করছি, তোকে কবে খুঁজে পাবো। তোর মতো ছেলের গার্লফ্রেন্ড থাকে না তো কার থাকে? ওই তো সুন্দর ছেলেদের থাকে। তুই তো কম সুন্দর না, বডিও খারাপ না। তাই নাকি আপু? কিন্তু কেউ তো আমার প্রেমে পড়লো না। হয়তো পেয়েছে, তুই হয়তো জানিস না। সত্যি পড়েছে আপু? আপনি কি তাকে চিনেন? আরে দূর, আমি বলছি হয়তো কেউ পেয়েছে। ও আচ্ছা, আমার জন্য আইসক্রিম নিয়ে আয়, আর এই নে টাকা। আরে আপু, টাকা লাগবে না, আজকে আমি খাওয়াবো, অন্যদিন আপনি খাওয়াবেন। ওকে ঠিক আছে, নিয়ে আয়। কি আইসক্রিম নিয়ে আসবো? আইসক্রিম, চকলেট নিয়ে আয়। আর এটা তো তোর পছন্দ সেই ছোটবেলা থেকে। সেটা আপনি জানলেন কি করে? তোকে এত জানতে হবে না, এখন যা নিয়ে আয়। আমি গিয়ে আইসক্রিম নিয়ে এলাম, তারপর আপুকে দিলাম। আপু আইসক্রিম হাতে নিয়ে বাচ্চাদের মতো খাচ্ছে। আইসক্রিম ঠোঁটার গালে মাখিয়ে যা করে ফেলেছে তা দেখে তো আকর্ষণ করছে আমার অনেক। মনে হচ্ছে আপুর ঠোঁট জোড়া দুটো আমাকে ডাকছে, মনে হচ্ছে আপুর ঠোঁটে কিস করি। আমি আইসক্রিম নিয়ে খেয়ে আপুর দিকে তাকিয়ে আছি। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? খাচ্ছিস না কেন? আপনার খাওয়া দেখছিলাম, একদম বাচ্চাদের মতো খাচ্ছিলেন, ঠোঁট গাল মাখিয়ে ফেলছেন,
আপনি আমার আইসক্রিম নেন, আমি খাবো না। আমি তো সেই ছোটবেলা থেকে এভাবেই খাই, তুই জানিস না? আজব, আমি কিভাবে? আমি কি আগে আপনাকে কখনো দেখেছি? তোকে জানতে হবে না, আমাকে এখন খেতে দে। বলে আমার আইসক্রিমটা নিয়ে খেতে লাগলো। আমি আপুর খাওয়া দেখছি, আপু বাচ্চাদের মতো খাচ্ছে আর আমি শুধু তাকিয়ে ওনাকে দেখছি। কত কিউট লাগছে আপুকে, কিন্তু বজ্জাত আপুটা শুধু রাগ দেখায়। এই চকলেট বয়, আমার ফেসে কি আইসক্রিম বেশি ভরেছে দেখতো? আপু অনেকটাই ভরছে, গালে আর ঠোঁটের কাছে। তারপর আপু ব্যাগ থেকে একটা রুমাল বের করে মোছার চেষ্টা করছে, কিন্তু ভালো করে পারছে না। আপু যাচ্ছে না তো আমি ভালো করে মুছে দেই। আচ্ছা দে। তারপর আপুর অনেক কাছে চলে গেলাম, তারপর ফেস মুছে দিলাম। আপুর চেহারাটা অনেক মায়াবী, চোখ দুটোর দিকে তাকালেই অনেক মায়া কাজ করে। আপু হইছে? আচ্ছা, কত বছর পর তোর হাতের ছোঁয়া পেলাম। আমি ইচ্ছে করেই ফেস পরিষ্কার করিনি, কারণ আমার ইচ্ছে করছিল তোর ছোঁয়া পেতে। জানিস, এখনো ইচ্ছে করে তোকে সবকিছু বলে দিতে, তোকে আপন করে নিতে, কিন্তু আমার সেই মিশনের জন্য আমি তা পারছি না তোকে সব কিছু বলতে। জান্নাত আপু মনে মনে বললো এসব কথা। আপু কি হলো আপনার? কি হয়েছে? কিছু না তো। ফেস পরিষ্কার হয়েছে? দুজনে অনেক কাছাকাছি চলে এসেছি। জান্নাত আপু গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমাদের কিছু একটা হবে তখন ওই জান্নাত আপু আমাকে সরিয়ে দিলেন। কিরে, কি করছিলাম? আর একটু এভাবে থাকলে তো পিছেটাকে কিস করে বসতাম। না না না, এখন এসব করা যাবে না, কষ্ট হলেও নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। মনে মনে বলল। দুজনে চুপচাপ, কেউ কোনো কথা বলছি না। 5 মিনিট হলো। আচ্ছা আপু চলো। আচ্ছা চল, এখন যাওয়া যাক, অনেকটা সময় তো ঘুরলাম। তারপর আপুকে বাসার সামনে নামিয়ে দিলাম। আপুর বাসার দিকে তাকিয়ে মনে হলো এই বাসাকে আমি অনেক চিনি, কিন্তু আমি তো কখনো ঢাকায় আসিনি, তবুও কেন মনে হয় এমন। আপুও কেন একবার বাসার ভেতরে নিয়ে গেল না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। কিরে, আজকে এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি? একটা বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করেছি। আমি বাইরে খেয়ে এসেছি, এখন আর খাবো না। তুমি খেয়েছো? খেয়েছি, এখন যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা আম্মু, একটা কথা বলি। বল। আমি কি কখনো ঢাকাতে এসেছিলাম? আমার ছোটবেলায় কি এসেছিলাম? ঢাকা? আমি আর তোর আব্বু কখনোই আসেনি, তুই আসবি কিভাবে? ও, কিন্তু আম্মু জানো, এখানকার একটা বাসার দিকে তাকালে মনে হয় এই বাসাকে আমি অনেক আগে থেকে চিনি। মনে হয় আমি এর আগেও এই শহরে এসেছি। তোকে বলছি না আমরা কখনো এই শহরে আসিনি? তুমি রাগ করছো কেন? তুই শুধু আমার সন্তান, আর কারণ না। এই বিষয়ে আর যেন কোনো কথা না শুনি। যা, আবার আজেবাজে স্বপ্ন দেখছিস। আমি আবার তোর জন্য হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসবো। দূর, এই পানি পড়া দিয়ে কিচ্ছু হবে না। রিফাত, এই রে, আম্মু রেগে গিয়েছে এখন। মানে কেটে পড়াই ভালো। আমার মাঝে মাঝে মনে হয় আম্মু আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। কি হতে পারে সেটা? কি এমন লুকাচ্ছে আম্মু? এসব ভাবতে ভাবতে রুমে চলে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তাই ফোন বের করে ফ্রি ফায়ার গেম খেলতে লাগলাম। একটু গেম খেলে ঘুমিয়ে গেলাম। ভাইয়া, আপনারা তাহলে আজকে যান, আমরা আগামীকাল যাব। আমি ভাবলাম একসাথে যাব সবাই। আচ্ছা ভাইয়া, নিয়ে যান, একটা দিনের তো ব্যাপার। আমার মেয়ে কি রাজি হবে যেতে? লোকটা চলে এলো একটি রুমে। এই রুমে খেলা করছে 7 বছরের একটি ছেলে আর 9 বছরের একটি মেয়ে। মামুনি চলো বাসায় যাব। না আব্বু, আমি যাব না, আমি তো ওর সাথে খেলবো। প্লিজ চলো আম্মু, তোমার আম্মু অপেক্ষা করছে আমাদের জন্য। বলে মেয়েটিকে কোলে তুলে নিল। আমাকে নামিয়ে দাও, আমি যাব না। লোকটি কথা শুনলো না, নিয়ে যেতে লাগলো মেয়েটিকে। বড় আব্বু, আম্মুকে নিয়ে যেও না প্লিজ। বড় আব্বু। আমার চিৎকার শুনে আম্মু তাড়াতাড়ি আমার রুমে এলো। কি হয়েছে বাবা, চিৎকার করলি কেন? আম্মুর কথায় আমার হুঁশ এলো। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। কি হলো, চুপ করে আছিস কেন? না আম্মু, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা, আমি যে বারবার এমন স্বপ্ন দেখি, এর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? আবার তুই বাজে স্বপ্ন দেখেছিস? তোকে নিয়ে আর পারি না। তোর আব্বুকে বলে আমরা এখান থেকে চলে যাব খুব তাড়াতাড়ি। কিন্তু কেন আম্মু? এখানে থাকলে তো কি সমস্যা? এখানে থাকলে তুই বাজে স্বপ্ন দেখতেই থাকবি, আর এসব বাজে স্বপ্ন দেখতে দেখতে তোর যদি সব কিছু মনে পড়ে যায়। সব কিছু মনে পড়ে যায় মানে ঠিকই বুঝলাম না। কিছু না, আমরা থাকবো না এখানে। আচ্ছা আম্মু, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? কই, কিছু লুকায়নি তো। কিন্তু আম্মু আমার কথা না শুনে চলে গেল। আমিও আর এসব না ভেবে চলে গেলাম খেতে। আম্মু আর আমি একসাথে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে চলে এলাম।
একটু ফ্রি ফায়ার গেম খেললাম, মোটামুটি ভালোই খেলতে পারি যেহেতু আগের প্লেয়ার। একটা গেম খেলার পর ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। বারবার জান্নাত আপুর মুখটাই সামনে আসতেছে। আজকে আপুর এত কাছে গেলাম, আপুর সেই বাচ্চা বাচ্চা চেহারাটা এখনো মনের মাঝে ভাসছে। আমি কি আপুর প্রেমে পড়ে গেলাম নাকি? না না রিফাত, এসব ভাবলে চলবে না। আপু তোর বড়, এটা সম্ভব না। তাছাড়া আর কিছুদিন পর তো এখান থেকে চলে যাব। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফ্রি ফায়ার ইউআইডিটা দিব। আপনারা যারা যারা আমার সাথে গেম প্লে করতে চান তারা তারা অবশ্যই অ্যাড দিবেন, আর অ্যাড দেওয়ার আগে আপনারা কমেন্টে আপনাদের ইউআইডি দিয়ে যাবেন। তো চলুন গল্পে চলে যাই। নিজেকে নিজেই বুঝ দিচ্ছি, কিন্তু বেইমান মনটা তো কিছুতেই মানতে রাজি না। বেইমান মনটা তো একেবারে প্রেমে পড়ে গেছে। এখন কি করব? আচ্ছা, আপুকে কি একটা ফোন দিব? না থাক, দিব না। যদি উল্টোপাল্টা কিছু ভাবে তখন? মন তো মানছেই না। দেখি, কল দিয়ে যা হয় তারপর দেখা যাবে। আপুকে কল দিলাম, একটু পর কল রিসিভ করলো। কিরে হঠাৎ ফোন দিলি, যে কি ব্যাপার? কেন আপু, এমনি ফোন দিতে পারি না? বিরক্ত করলাম না তো আবার? আরে ফোন দিতে পারবি না কেন, এমনি জিজ্ঞেস করলাম। আগে তো কখনো ফোন দিস নাই, কোনো দরকার পড়লো নাকি তাই বললাম। না আপু, এমনি কথা বলতে ইচ্ছে করছিল তাই কল দিলাম। কি করতেছেন? কিছু না, খেয়ে এসে রুমে শুয়ে আছি। তুই কি করিস? এই তো আপু, আপনার কথাই ভাবছিলাম। তাই বুঝি? তা আমার কথায় কি ভাবিস? তেমন কিছু না, আপনি এত রাগী কেন সেটাই ভাবছি। ওরে শয়তান, রাগ দেখবি আমার? আরে না না আপু, আমি তো মজা করছিলাম। এত রাগ করেন কেন? তুই রাগাস তাই রাগ করি। আচ্ছা তুই খেয়েছিস? খেয়েছি। আচ্ছা আপু, বাই। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়, আগামীকাল কথা হবে। কলটা কেটে দিলাম। এত তাড়াতাড়ি ঘুম আসে নাকি? বিকেলে ঘুমাইছি, তাই আবার গেমে ঢুকলাম, গেম খেললাম রাত 12টা পর্যন্ত, তারপর ঘুমিয়ে গেলাম। আব্বু আমার কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলছে। স্যার বলছে আমি 1 মাসের আগেই কলেজ ছাড়তে পারবো না, সেজন্য আপাতত এখানে থাকতে হবে। আমি যে 1 মাস পর চলে যাব এটা কেউ জানে না, শুধু আমি, আম্মু আর আব্বু জানি। এভাবেই 3-4 দিন কেটে গেল। এর মধ্যে আপুর সাথে অনেকটা ক্লোজ হয়ে গিয়েছি আর অনেক ভালোবেসে ফেলেছি। এখন আর আপুকে আপনি করে বলি না, তুমি করে বলি। অবশ্য আপু বলেছিল তুমি করে বলতে। আর এখন প্রতিদিন আপুর সাথে কলেজ যাই, আবার আপুর সাথে কলেজ থেকে বাসায় ফিরে আসি। আপুর সাথে এখন আমি অনেক ফ্রি হয়ে গিয়েছি। যত দিন যাচ্ছে আপুর প্রতি ততই আমি দুর্বল হয়ে যাচ্ছি, কিন্তু আপুকে ভালোবাসি বলার সাহসটা আমার নেই। যদি আপু না করে তাহলে তো সব সময়ের জন্য আপুকে হারিয়ে ফেলবো, আপুর কাছে যেতে পারবো না। এই কয়েকদিনে আমি সবসময় আপুকে নিয়ে ভাবি, তাই আর ওই রকম স্বপ্ন দেখি না। আমি আর বাজে স্বপ্ন দেখি না, সেজন্য আম্মু অনেক খুশি। আমি যেহেতু আর বাজে স্বপ্ন দেখি না, সেজন্য আম্মু আমাকে নিয়ে শহর ছেড়ে চলে যাবে না, এই কলেজেই পড়াবেন। এটা জানার পর আমি অনেক খুশি হলাম, কারণ প্রতিদিন আপুকে দেখতে পাবো। হঠাৎ একদিন সকালবেলা আপু কল দিল, আমি কল রিসিভ করলাম। রিফাত, তুই আজকে একাই কলেজে যাস, আমার একটু কাজ আছে, তাই কলেজে যেতে লেট হবে। আচ্ছা তাহলে কলেজে কথা হবে, বাই। বাই। আমি আর আম্মু একসাথে নাস্তা করে নিলাম, তারপর আমি কলেজে চলে এলাম। কলেজে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে আমি, মারুফ আর সাগর গাছের নিচে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় দেখি জান্নাত আপু একটা ছেলের সাথে বাইকে করে আসছে। আমি এক নজরে তাদের দিকে তাকিয়ে আছি। আমার মনের ভেতর সবকিছু উলটপালট হতে লাগলো। এই ছেলের সাথে আসার জন্যই কি আপু আমাকে যেতে বারণ করেছিল? এটাই কি আপুর জরুরি কাজ? এতদিন আপুকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছি নিমিষেই সব শেষ হয়ে গেল। আমার আগেই বোঝা উচিত ছিল ভালোবাসা পাওয়ার যোগ্য আমি না। মিথ্যা মায়া জড়িয়েছিলাম আমি এতদিন, আর নয়, ভুলে যাব তাকে। কিন্তু চাইলে কি ভালোবাসার মানুষকে ভোলা যায়? চাইলে কি ভাঙা যায় মনে মনে তৈরি করা কল্পনাগুলোকে? ইচ্ছে হলে কি কাটানো যায় তার মায়া? এগুলো ভাবছি আর মনে মনে ভেতরে কাঁদছি। নিজের কষ্টটা বাইরে বের করতে চাই না, কাউকে দেখাতে চাই না আমার দুঃখটা। হঠাৎ সাগরের ডাকে হুঁশ এলো আমার। কিরে রিফাত, তোর আবার কি হলো? কি এত ভাবিস? আর তোর চোখ এত লাল হলো কিভাবে? কিছু না, এমনি। আমরা তো তোর বন্ধু, তাই বল কি হয়েছে তোর? দোস্ত, আমি জান্নাত আপুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে তো আমাকে ভালোবাসে না। তাহলে কিভাবে জানিস যে জান্নাত আপু তোকে ভালোবাসে না? দেখলি না, জান্নাত আপু একটু আগে একটা ছেলের সাথে বাইকে করে আসলো। আমার মনে হয় আপু আর ওই ছেলের মাঝে কিছু আছে। সকালে আমাকে বলেছিল তার নাকি কি যেন কাজ আছে, তাই সে আসতে লেট হবে, সেজন্য আমাকে একাই যেতে আসতে বলেছিল। আরে একসাথে আসলেই কি তাদের মাঝে কিছু আছে এটা প্রমাণ হয়? আর কাজ তো থাকতেই পারে। হয়তো ছেলেটা আপুর ভাই, সেজন্যই কলেজে নামিয়ে দিয়ে গেছে। ভাই হলে আগে দেখতাম না কেন?
আমার মনে হয় না এটা তার ভাই। যদি কিছু থাকে তাদের মাঝে। আরে না, থাকবে না। আর আমরা তো তোকে প্রথম থেকেই বলেছি আপু হয়তো তোকে পছন্দ করে। দোস্ত, আমি এতদিনে তেমন কোনো রেসপন্স পাইনি। আমার মনে হয় না আপু আমাকে ভালোবাসে, তাছাড়া আমি তার জুনিয়র। প্রেম ভালোবাসা কি বয়স দেখে হয় রে পাগলা? দেখবি আমাদের কথাই ঠিক হবে। তাই যেন হয়, কিন্তু আমি এটা মানতে পারছি না, সহ্য হচ্ছে না আমার। তোর যখন এতই সন্দেহ তখন এক কাজ কর। কি কাজ? আপুকে টেস্ট করে দেখতে পারিস। যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে সোনাই সোহাগা, মানে আপুও তোকে ভালোবাসে। কিন্তু কি টেস্ট বুঝলাম না দোস্ত। আপুকে ইগনোর করে দেখ। কোনো মেয়েই তার ভালোবাসার মানুষের কাছ থেকে ইগনোর করাটা সহ্য করতে পারে না। আর হ্যাঁ, আপুর সামনে কোনো মেয়ের সাথে কথা বললে দেখিস, যদি আপু রেগে যায়, জেলাস ফিল করে, তাহলে বুঝবি সে তোকে ভালোবাসে। সে ঠিক আছে, বুঝতে পারলাম তোর কথা, কিন্তু আমি এখন মেয়ে পাবো কই? আরে মেয়ে তো নয়, আছেই। কোন মেয়ে, কার কথা বলছিস? আরে আমি একটা জিনিস খেয়াল করেছি, তোকে বলিনি। সিমি আজ না, সে তোকে প্রথম থেকেই পছন্দ করে। ওই দিন সিমি আর আমি একসাথে যাচ্ছিলাম, তখন বারবার সিমি শুধু তোর কথা জিজ্ঞেস করছিল, তোর ব্যাপার জানতে চাইছিল। তখনই বুঝে গিয়েছি সিমি তোকে পছন্দ করে। হ্যাঁ, আমিও লক্ষ্য করছি বিষয়টা। আমি জান্নাত আপুকে ভালোবাসি, সেজন্য সিমিকে এড়িয়ে চলতাম, কথা বলতাম না। এখন তুই কি বলিস, সিমির সাথে প্রেম করব নাকি? মারুফ আর আমি এই বিষয় নিয়ে কথা বলছি, হঠাৎ দেখলাম সাগরের মন খারাপ। কিরে সাগর, তোর আবার কি হলো? না কিছু না, বল শুনছি। আরে না কিছু দিন সিমিকে নিয়ে একটু ঘোরাঘুরি করবি আর কথা বলবি, যাতে আপু মনে করে তোদের মাঝে কিছু চলছে, এর বেশি কিছু না। হঠাৎ দেখলাম সাগর খুশি হলো, কারণটা আমার অজানা, কারণটা পরে জানা যাবে। দোস্ত, আইডিয়াটা খারাপ না, আজ থেকে শুরু করি, কি বলিস? সিমি কি? ক্লাসে হয়তো। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। আচ্ছা যা। তারপর ক্লাসরুমে চলে এলাম, গিয়ে দেখি সিমি একা একা বসে বই পড়ছে। কি করো? বই পড়ি। তা হঠাৎ কি মনে করে আমার কাছে আসলে? কেন আসতে পারি না বুঝি? তুমি তো আমার বন্ধু, তোমার কাছে আসতে কারণ লাগে নাকি? এতদিন তো আমি কথা বলতে গেলে তুমি বলতে ব্যস্ত, তাই জিজ্ঞেস করলাম। আগের কথা বাদ দাও, এখন চলো আমার সাথে। কোথায় যাব? একটু পর ক্লাস শুরু হবে, আমি যাব না। একটা ক্লাস না করলে কিছু হবে না, চলো তো ফুচকা খাবো। সিমি আর আমি ফুচকা খাওয়ার জন্য কলেজ থেকে বের হওয়ার সময় দেখি কিছুটা দূরে জান্নাত আপু আর ওই ছেলেটা এখনো দাঁড়িয়ে কথা বলছে। আমি আর সিমি যে কলেজের থেকে বের হচ্ছি সেটা আপু নোটিশ করেছে, কিন্তু সাথে একজন থাকায় কিছু বলতে পারছে না। কলেজের গেটের ফুচকার দোকানে গিয়ে আমি আর সিমি ফুচকা খাচ্ছি আর গল্প করছি। জান্নাত আপু আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি জান্নাত আপুকে রাগানোর জন্য সিমিকে আমার হাত দিয়ে ফুচকা খাইয়ে দিলাম, তারপর সিমিও আমাকে ফুচকা খাইয়ে দিল। এটা দেখার পর জান্নাত আপু জ্বলে যাচ্ছে। আপুর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, রাগে চোখ লাল করে ফেলেছে, কিন্তু কিছুই করতে পারছে না। আল্লাহ জানে, যদি এখন কাছে থাকতো কিংবা ওই ছেলেটা না থাকতো তাহলে আমার কি যে অবস্থা করতো। খাওয়া শেষে বিল দিয়ে আমি আর সিমি ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে আমি, মারুফ আর সাগর একসাথে বের হলাম। আজকে আপুর কাছে যাব না, তাই ওদের সাথে যাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে জান্নাত আপু ডাক দিল, তাই সাগর আর মারুফকে বিদায় দিয়ে জান্নাত আপুর কাছে গেলাম। জি আপু বলো। বাইকে ওঠ। জান্নাত আপু রাগের কারণে ঠিক মতো কথা বলতে পারছে না। না, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও আপু। আমি বলছি বাইকে উঠতে, বেশি কথা না বলে যেটা বলছি সেটা শোন, তাতে তোর জন্য ভালো হবে। আপুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। আল্লাহ, কি পরিমাণ রাগী, আজকে রেগে আছে, কথা না শুনলে কি জানি করে বসে। আল্লাহ বাঁচাও আমাকে। তারপর বাইকে আপুর পিছনে বসলাম। তারপর আপু বাইক স্টার্ট দিয়ে খুব স্পিডে চালাতে লাগলো। আমার আরো ভয় করতে লাগলো, না জানি কি হয়। তারপর একটা নির্জন জায়গায় বাইক থামালো আপু। তারপর বাইক পার্ক করে আপু কিছু না বলেই হাঁটা ধরলো। আমিও আপুর পিছনে পিছনে হাঁটা ধরলাম। তারপর আপু এক জায়গায় গিয়ে দাঁড়ালো, আমি দাঁড়ালাম। তখন আপু বলল, এই মেয়েটাকে? কোন মেয়েটা? যার সাথে ফুচকা খেলি। ও, ওইটা আমার বান্ধবী সিমি। বান্ধবী নাকি গার্লফ্রেন্ড? না, বান্ধবী। বান্ধবী হলে তো এত আদর করে খাইয়ে দিতি না, এত সুন্দর করে কথা বলতি না, গল্প করতি না। আর আমি তোকে কোনো মেয়ের সাথে মিশতে মানা করেছিলাম না, তাহলে ওই মেয়ের সাথে তুই ফুচকা খেতে যাস কিভাবে? ও আমার বান্ধবী, সো আমার যা ইচ্ছে আমি তাই করব। ফুচকা খাবো, গল্প করব, আড্ডা দিব, ঘুরবো, দরকার হলে প্রেমও করব। তাতে তোমার কি? আমার কি মানে? আমি মানা করছি তাই করবি না, এটাই শেষ কথা। আমি কেন তোমার কথায় চলবো? কে হও তুমি, আমার গার্লফ্রেন্ড নাকি বউ?
আমি যাই হই, আমি যা বলছি সেটা শুনবি। এতে কথা আমি শুনতে চাই না। তাহলে তোমার কথা শুনতেও আমি বাধ্য নই। দেখ, আমার রাগ ওঠাস না। তুই জানোস আমি রাগলে কি করতে পারি। আমার লাইফে তুমি নাক গলাতে পারবা না। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে রিফাত। তুমি চাইলে অন্য ছেলের সাথে কথা বলতে পারবে, তাহলে আমি অন্য মেয়ের সাথে কথা বলতে পারবো না আপু? আমি বলছি তাই। তোমার কথায় তো সব হবে না আপু। তুমি ওই ছেলেটার কাছে যাও, আমি চলে গেলাম। ঠাস করে জান্নাত আপু আমার গালে দুটো লাল করে দিল। আপু মারলে কেন? মারবো না তো, কিন্তু করব। সত্য কথা বললে সবারই শরীর জ্বলে। আর এসব ব্যাপারে একটা কথাও বলবি না, আর না জেনে শুনে এসব বলবি না। আমার কিচ্ছু জানা লাগবে না, যা দেখলাম সেটাই বললাম। রিফাত, এখন কিন্তু বেশি বলছিস, লিমিট ক্রস করছিস। কই আপু, আমার তো মনে হয় না। এতদিন হেসে কথা বলছি বলে কি তোর তেজ বেড়ে গিয়েছিল? তোর মতো ছেলেদের সাথে হেসে কথা বলাই দোষ। মাথায় চড়ে বসছিস। তুই এখন আমার সামনে থেকে যা। হ্যাঁ আপু, যাচ্ছি। আর কখনো তোমার সামনে আসবো না। সরি আপু, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমাকে বিরক্ত করার জন্য। আজকে থাপ্পড়টা আমার প্রাপ্ত ছিল। আর ধন্যবাদ আপু আমাকে আমার যোগ্যতা বুঝে দেওয়ার জন্য। এই কথা বলে দৌড়ে চলে গেলাম। ওখানে আর দাঁড়িয়ে থাকার সাহস কিংবা যোগ্যতা আমার নেই। এদিকে জান্নাত আপু ভাবছে, এগুলো আমি কি করলাম? এগুলো না বললেও পারতাম। ওকে থাপ্পড় দিলাম। রিফাত মনে হয় না কষ্ট পেয়েছে, কিন্তু কি করব আমি? ওই পিচেটাকে যে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি, তাই তো ওর সাথে সেমিকে দেখে সহ্য করতে পারি না। ওর পাশে কোনো মেয়েকে আমার সহ্য হয় না, সেজন্যই রাগ উঠে গিয়েছিল। আমার খুব ইচ্ছে করে রিফাতকে বলতে, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক আদর করতে ইচ্ছে করে, কিন্তু আমি তো এখন এসব কথা রিফাতকে বলতে পারবো না। আমাকে আগে সব জানতে হবে, ছোটবেলার সব ঘটনা। আগে কাল কলেজে গিয়ে রিফাতকে সরি বলবো। এদিকে আমি নদীর পাড়ে এসে বসে আছি অনেকক্ষণ ধরে। ভাবছি জান্নাত আপুর আজকের কথাগুলো আপু হয়তো আমাকে সহ্য করতে পারে না, আমার যোগ্যতা নাই আপুর সামনে যাওয়ার। তাই ঠিক করেছি আমি আর আপুর সামনে যাব না। কলেজে গেলেও আপুর মুখোমুখি হব না। এতে যদি আপু খুশি হয়ে থাকে তাহলে আমিও খুশি। এসব কথা ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। হঠাৎ করে আকাশে মেঘ গর্জন করে উঠলো। সন্ধ্যার সময় এমনিতেও অন্ধকার নেমে আসে, তারপরও কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার আরও একটু অন্ধকার হয়ে গিয়েছে মনে হচ্ছে। এখন রাত 2টা বাজে। একটু পরেই মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। এই গরমের দিনে বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে। বৃষ্টি আমার অনেক ভালো লাগে। বৃষ্টি হলে আমি ভিজি। আজকেও বৃষ্টিতে ভিজলাম। আজ মনে হচ্ছে আমার মনের ভেতরে জমা কষ্টগুলো বৃষ্টির ফোঁটার সাথে সব ঝরে পড়ছে। 1 ঘন্টা বৃষ্টিতে ভিজার পর বাসায় চলে এলাম। এতক্ষণ বৃষ্টিতে ভিজার জন্য আম্মু আমাকে অনেক বকা দিল। তারপর ফ্রেশ হয়ে নিলাম। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, সেজন্য শুয়ে পড়লাম। আম্মু খেতে ডাকলো, কিন্তু মাথা ব্যথার কারণে খেতে ইচ্ছে করছে না। তাই আম্মুকে মিথ্যা বললাম যে আমি বাইরে খেয়ে এসেছি। মিথ্যা কথা না বললেও আম্মুও খাবার খেত না, কারণ আমি খাবার না খেলে আম্মুও খাবার খায় না। অনেক ভালোবাসে আমাকে আমার বাবা মা। তারপর কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। দেখি আম্মু আমার পাশে বসে মাথায় জলপট্টি দিচ্ছে। আমি মাথা সোজা করতে পারছি না। বুঝলাম এতক্ষণ বৃষ্টিতে ভিজার জন্য আমার অনেক জ্বর এসেছে, সারা শরীর জ্বরে কাঁপছে। আম্মু খাবার নিয়ে এসে আমাকে খাওয়িয়ে দিল। অল্প কিছু খেয়ে নিলাম। তারপর আম্মু জ্বরের ওষুধ খাওয়িয়ে দিল। এখন একটু আগের থেকে ভালো লাগছে। তারপর ঘুমিয়ে পড়লাম। 2 দিন কলেজে যেতে দেয়নি আম্মু। জ্বর কমে গেলেও শরীরে অনেক দুর্বল, তাই আম্মু যেতে দেয়নি। বিকেলে আমাদের বাসায় কলিং বেল বেজে উঠলো। আম্মু দরজা খুলে দেখে সাগর, মারুফ আর সিমি দাঁড়িয়ে আছে। আম্মুকে ওদের ছবি দেখিয়েছিলাম, তাই চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তোমরা কেমন আছো? জি আন্টি, আমরা সবাই ভালো আছি। রিফাত কি বাসায় আছে? যাও ওর রুমে, উপরে ওই রুমটা ওর। রিফাত 2 দিন ধরে কলেজে আসে না, তাই ভাবলাম দেখা করে আসি। কি হয়েছে আন্টি ওর? সেদিন বিয়াটপটা বৃষ্টিতে ভিজেছিল, সেই জন্য জ্বর আসছে। জ্বরটা কমলেও শরীর দুর্বল, তাই কলেজে যেতে বারণ করেছি। রিফাত শুয়ে আছে, তোমরা ওর রুমে যাও। একটু পর সবাই আমার রুমে আসলো। কি রে, এখন কেমন আছিস? কিরে তোরা এখানে কখন আসলি? আমি এখন মোটামুটি ঠিক আছি। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। তুই কলেজে 2 দিন আসিসনি, ফোন নাম্বারও বন্ধ, তাই তোকে দেখতে এসেছি। এসে জানতে পারলাম তুই অসুস্থ, তোর জ্বর এসেছে। হয়তো ফোনে চার্জ হয়ে গিয়েছে। আমি উঠতে বসতে চাইলাম, সাথে সাথে সিমি আমাকে উঠতে বসতে আমাকে সাহায্য করলো। আমি বললাম পানি খাবো। সিমি পানি নিয়ে এসে আমাকে খাওয়িয়ে দিল। সিমির চোখে আমার জন্য আলাদা একটা টান দেখতে পেলাম। একটু পর সিমি আম্মুর কাছে চলে গেল। তখন আমি সাগর আর মারুফ গল্প শুরু করতে লাগলাম।
সেদিন তুই বৃষ্টিতে ভিজেছিলিস কেন? আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অনেক। আচ্ছা, তোরা জান্নাত আপুর মাঝে কিছু হয়েছে? কেন, কি হবে? না, এমনি আপুদের এই 2 দিন রিফাত কলেজে আসে না কেন, আর ওর নাম্বার বন্ধ কেন? তোরা কি বলেছিস? আমরা কিছু জানলে না বলবো। আপুর সাথে যা যা হয়েছে সবকিছু বললাম দুজনকে। এত কিছু হয়ে গিয়েছে? আপু কি কিছু বলছে নাকি এই বিষয় নিয়ে? না, তুই আসিস না কেন এটা জিজ্ঞেস করে। তোকে মনে হয় সরি বলতে চাচ্ছে। 2 দিন আপুকে অনেক মন খারাপ দেখা গেছে। ও আচ্ছা। এর মধ্যে আম্মু আর সিমি নাস্তা নিয়ে চলে এলো। তারপর সবাই গল্প করতে করতে নাস্তা করলাম, পরে সবাই চলে গেল। পরের দিন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি, তাই নাস্তা করে কলেজে আসতে চাইলাম। আমি এখন সুস্থ, তাই আম্মুও না করলো না। কলেজে ঢুকতেই দেখি আপু আর তার বান্ধবীদের সাথে বসে গল্প করছে সে। আপুকে দেখে মনের ভিতর আবার কষ্টটা বাড়তে লাগলো। আপুকে দেখলাম অনেক শুকিয়ে গেছে 2 দিনে, চোখের নিচে কালি পড়ে গেছে, মনে হয় রাতে ঘুমায় না। আমি আর দেরি না করে হাঁটা ধরলাম। আমি আর আপুর সামনে যাব না, চলে যাচ্ছিলাম। আপু পেছন থেকে ডাক দিল, শুনে না শোনা ভান করে চলে যাচ্ছি। আপু এবার আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে ইগনোর করছিস কেন? তোকে ডাক দিলাম, দাঁড়ালি না কেন? আর এই 2 দিন কোথায় ছিলি? তোর ফোন বন্ধ কেন? ইগনোর করবো কেন? অসুস্থ ছিলাম তাই কলেজে আসিনি, আর ফোনে চার্জ ছিল না। ইগনোর তো করছিস, আমার সাথে কথা বলছিস না ইচ্ছে করে, সেজন্যই হয়তো ফোন চার্জ দিস নাই। 2 দিন পিছনে থেকে উঠতে পারিনি, ফোন বন্ধ হয়ে গিয়েছে নাকি চালু আছে সেটার দিকে খেয়ালই ছিল না। আর অন থাকলেই বা কি হতো। আচ্ছা, কেমন আছিস এখন? ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আসি হয়তো। তুই আমাকে আপনি করে বলছিস কেন? এমনি, আপনি বড় তো তাই। আচ্ছা থাকেন, আমি গেলাম। কই যাস? আমার একটু কথা বলা যাবে না নাকি? না যাবে, কিন্তু আমার সেই যোগ্যতা নেই। কি বলছিস সেগুলো? এখনো রেগে আছিস? সরি, সেদিন রাগের মাথায় বেশি বলে ফেলেছি অনেক। আরে না, রাগের মাথায় উল্টো পাল্টা বলে ফেলেছি, সরি। না আপু, সরি বলার কিছু নেই, আপনি সত্যি কথাই বলেছেন। ঠিক আছে, এখন যাই। কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগে না? তা না, এখন আমার ক্লাস আছে, পরে কথা বলবো। ঠিক আছে, যা। আর যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি প্লিজ। ওকে। আপুর সাথে কথা শেষে ক্লাসে চলে এলাম। কিরে, কেমন আছিস? এখন আমি ভালো আছি। যাক, ভালো হয়েছে, শুনে অনেক খুশি হলাম। অনেক টেনশনে ছিলাম তোকে নিয়ে। টেনশনে ছিলে কেন? তুমি অসুস্থ ছিলে তাই। দোস্ত, একটু এদিকে আয় তো। বলো এখন। সিমি এটা কেন বলল? ও তোকে মনে হয় সত্যি ভালোবাসে। ধুর, তুই একটু বেশি বুঝিস। আমরা তো বন্ধু, আর আমি অসুস্থ ছিলাম তাই সে টেনশনে থাকতেই। এমনি এমনি আর বলবি না, দেখিস আমার কথা সত্যি হবে। দেখা যাবে পরে সেটা। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কোনটা? সেদিন বলেছিস যে জান্নাতাপুর সামনে সিমি আর আমি যেন কথা বলি হেসে। তখন এ কথাটা শোনার পর সাগরের দিকে তাকিয়ে খেয়াল করলাম সাগরের মন খারাপ। আমার মনে হয় সাগর সিমিকে ভালোবাসে। আমারও তাই মনে হয়, সেদিন আমিও এই ব্যাপারটা খেয়াল করেছি। আচ্ছা, সময় আসুক, আমি ওদের মিল করিয়ে দেব। এখন এসব বাদ দিয়ে ক্লাস করি, চল। চল। তারপর আমি আর মারুফ ক্লাসে গেলাম, সবাই মিলে ক্লাস করলাম। দুপুরে লাঞ্চ টাইমে ক্যান্টিনে গেলাম, দেখলাম জান্নাত আপু আসছে। জান্নাত আপু ডাকলো, তার কাছে গেলাম। কি খাবি? দেখি কি খাওয়া যায়। আপনি খান, আমি অন্য কিছু খেয়ে নিব। আমার সাথে খাবে, বস আমার সাথে। আচ্ছা আপু। আচ্ছা, বিরিয়ানি অর্ডার দিলাম। হ্যাঁ আপু, দাও, এটা আমার অনেক পছন্দের। জানি আমি সেটা। আপনি জানলেন কিভাবে বিরিয়ানি আমার পছন্দ? সে তোকে কেন বলবো? আমি কিছু বলতে যাবো, এর মধ্যে বিরিয়ানি চলে এলো। এখন আমাকে খাইয়ে দে। মানে আমি খাইয়ে দেবো কেন? আমি বলছি তাই, আমাকে নিজের হাতে খেতে ভালো লাগছে না। আমি পারবো না, নিজে খান। খাইয়ে দে না। না, পারবো না। আমি তোকে খাইয়ে দিব। দেখ, এখন কিন্তু রাগ উঠে যাবে। যা বলছি তাই কর, নাহলে খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, দিব, খাইয়ে দিব, খালি রাগ দেখায়। এই তো আমার সোনাটা, দেখাওয়ে। আর আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। আচ্ছা আপু, আজকে তোমার কি হয়েছে? আজকে এত আদর করে কথা বলছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এখন চুপচাপ খাইয়ে দে, বেশি কথা না বলে। ওকে। আমি জান্নাত আপুকে খাওয়িয়ে দিলাম, আর আপু আমাকে খাওয়িয়ে দিচ্ছে। আমি মনে মনে ভাবছি, এই দৃশ্য সবাই দেখলে কি ভাববে, লজ্জার ব্যাপারও বটে। আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই মাথা নিচু করে খাবার খাচ্ছে, কেউ ঠিক মতো কারোর সাথে কথাই বলছে না। পরে বুঝলাম জান্নাত আপুর কারণে সবাই মাথা নিচু করে আছে। আপু অনেক ডেঞ্জারাস এবং অনেক রাগী, সবাই ভয় পায় আপুকে। উফ, বিরিয়ানিটা কি টেস্ট! আর বিরিয়ানি তো আমার এমনিতেই মজা। আপু হাতে খাইয়ে সেটার স্বাদ আরো অনেকটা বেড়ে গিয়েছে। খাওয়া শেষ করলাম, তারপর যে যার মতো ক্লাসে চলে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতে দেখি সিমি কান্না করতে করতে চলে গেল। আমিও তার পিছনে পিছনে চলে গেলাম।
কি হলো সিমি, তুমি কান্না করছো কেন? সিমি চোখের পানি মুছে একটা শুকনা হাসি দিয়ে বলল, কই, আমি কান্না করছি না তো, তুমি ভুল দেখছো। একদম ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। মিথ্যা বলে লাভ নেই, বলো কেন কান্না করছিলা? না, বলবো না। তুমি আবার কি না কি মনে করবে। কিছু মনে করবো না, আমি তো তোমার বন্ধু, তাই না? জান্নাত আপুকে ওইভাবে খাইয়ে দিচ্ছিলে কেন? আর আপুর সাথে তোমার কি সম্পর্ক? আপু ছিল তাই খাইয়া দিছে, এই জন্য তো কি তুমি কান্না করছিলা? আপু ছিল নাকি গার্লফ্রেন্ড ছিল? আর আমি এমনি কান্না করছিলাম। না, আপু ছিল, আমার হাতে খাবার জন্য বায়না ধরেছিল, আবার রাগ দেখাচ্ছিল, তাই বাধ্য হয়ে খাইয়ে দিলাম। বাধ্য হয়ে নাকি নিজের ইচ্ছাই? আর আপু তো তোমাকে কত সুন্দর করে খাইয়ে দিচ্ছিল। সে দিলে আমি তাকে কিভাবে বারণ করব? হুম। দেখলাম ওর মন এখন খারাপ, তাই ওর মন ভালো করার জন্য বললাম ফুচকার কথা, কারণ ওর ফুচকা অনেক পছন্দ। চলো ফুচকা খেয়ে আসি। ওকে চলো। সিমি আর আমি ফুচকা খেতে গেলাম, 2 প্লেট ফুচকার অর্ডার দিলাম। এখন আমাকে খাইয়ে দাও। কি বলো? আমি কেন তোমাকে খাইয়ে দেবো, তুমি নিজে খাও। জান্নাত আপুকে তো খাইয়ে দিছিলা, তাহলে এখন আমাকে খাইয়ে দিলে সমস্যা কি? আর আমি তো তোমার বন্ধু। আমাকে তোমরা কি পেয়েছো? একবার আপু বলছে খাইয়ে দিতে, এখন আবার তুমি বলছো। থাক, আমাকে খাইয়ে দিতে হবে না। সিমির মন খারাপ দেখে আশেপাশে তাকিয়ে দেখলাম জান্নাত আপু আছে কিনা। আমাকে সিমির সাথে দেখলে কি যে করবে তার ঠিক নেই। তাকিয়ে দেখলাম আপু নেই, তাই সিমিকে বললাম, নাও হা করো। আমি সিমিকে খাওয়িয়ে দিলাম, তারপর সিমি আমাকে খাওয়িয়ে দিল। এখন সিমিকে অনেক খুশি লাগছে। তাহলে কি সিমি আমাকে ভালোবাসে? ভালোবাসলেও আমার কিছু করার নেই, কারণ আমি শুধু জান্নাত আপুকে ভালোবাসি। খাওয়া শেষ করে ক্লাসে চলে গেলাম। ক্লাসরুমে আমরা 4 জন অনেক আড্ডা দিলাম। ক্লাস শুরু হলো, সবাই ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে সিমি আমাকে ডাক দিল। রিফাত, 2 দিন পর তো কলেজে অনুষ্ঠান, তাই না? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। ওই দিন তোমাকে কিছু বলার আছে। এখন বাই। ওই কি বলবা শোনো। যা চলে গেল, কে জানে কি বলবে, পরে দেখা যাবে। সিমি চলে যাওয়ার পর আমি জান্নাত আপুর কাছে চলে গেলাম। এসেছিস? আচ্ছা, এখন চল। চলো। তারপর আপুকে নিয়ে বাইকে করে আসতে লাগলাম। আপুর বাসার সামনে এসে বাইক দাঁড় করালাম। না আপু, আমি যাব না। যাবি না মানে? যাবো, এত রাগ দেখানোর কি আছে? তুই রাগস তাই রেগে যাই, এখন চল। তারপর আপুর ঠিকানা অনুযায়ী ওই বাসার সামনে দাঁড়ালাম। বাড়িটা অনেক সুন্দর, কিন্তু আগের বাড়িটার মতো না। রিফাত, ভেতরে চল, আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিব। না আপু, আমি বাসায় যাব। কি বললি? কিছু না, চলো। ভেতরে গিয়ে জান্নাত আপু ওনার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিল। আমি ওনাদের সাথে পরিচয় হয়ে কিছুক্ষণ কথা বললাম। তবে একটা বিষয় নিয়ে আমাকে ভাবাচ্ছে। আমি আপুর বাবা মাকে আগে কোথাও দেখেছি, খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় যেন দেখেছি তা মনে পড়ছে না। দূর, এসব আমার মনের ভুল। আমি তো আজকে প্রথম দেখলাম জান্নাত আপুর আব্বু আম্মুকে। আমি না সবসময় এসব আজে বাজে চিন্তা করি, আম্মু ঠিকই বলে, যার কারণে তো বাজে স্বপ্ন দেখি। একটু পর জান্নাত আপু তার রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে গোছানো। ওয়াও আপু, কি সুন্দর তোমার রুম, কত সাজানো গোছানো। আমি সবকিছু গুছিয়ে রাখছি, পছন্দ করি। আচ্ছা, আমাদের কলেজে অনুষ্ঠানে তুই কি পরবি? পাঞ্জাবি পরবো ভাবছি, তুমি কি পরবে? শাড়ি পরবো, কি বলিস? পরো। আর তোমাকে তো সবকিছুতেই দেখতে সুন্দর লাগে। আচ্ছা, তাই নাকি? কি কালারের শাড়ি পরবো বলতো? আমার তো নীল কালারের শাড়ি অনেক ভালো লাগে। আমার তো মনে হয় নীল শাড়ি নাই। না থাকলে অন্যটা পরো, তোমার চয়েস মতো। হুম। আচ্ছা আপু, তোমার নাকি আপু আছে, ওনাকে তো দেখলাম না। আপুকে দেখবি কি করে? আপু তো বিদেশে আছে। ও, আন্টি আমাদের নাস্তা দিয়ে গেল। নাস্তা করে আমি আপুর বাসা থেকে চলে এলাম। রাতে আপু ফোন দিল, বলল আগামীকাল আগের বাসার সামনে যেতে, সেখানে থেকে নিয়ে যেতে তাকে। উনি নাকি আগের বাসায় চলে আসছেন। পরের দিন জান্নাত আপুকে কলেজে নিয়ে যাওয়ার জন্য আপুর কথা মতো আগের বাসার সামনে এসে দাঁড়ালাম। আপু বাইকে উঠতে বলল, রিফাত, আজকে কলেজ যাব না। কলেজে যাবা না তো কই যাবা? আজকে একটু শপিং করতে যাব, তুই যাবি আমার সাথে? আচ্ছা চলো। তারপর শপিং মলে চলে গেলাম। প্রথমে শাড়ির দোকানে গেলাম। দেখ তো কোন শাড়িটা তোর পছন্দ হয়। তুমি পরবা, তুমি চয়েস করো। গাধা, কালকে মিথ্যে বলেছি যে আমার কোনো শাড়ি নেই। আমার কয়েকটা নীল শাড়ি আছে, তারপরেও মিথ্যে বলেছি, কারণ আমি চাই তুই আমাকে পছন্দ করে দিবি, কারণ তুই আমার সব। কেন জামাইকে দিতে পারে না? এই যা, এটা কি বলে ফেললাম, ধুর। হ্যাঁ পারে তো, কিন্তু জামাই কই, বিয়ে করছো নাকি তুমি? আরে না, এটা এমনি বলেছি। তুই বেশি কথা না বলে শাড়ি চয়েস করে দে গাধা, তুই তো আমার জামাই। আমার একটা শাড়ি পছন্দ হলো, দেখো তো আপু, এই নীল শাড়িটা তোমার পছন্দ হয় নাকি? ওয়াও, খুব সুন্দর রে, তোর চয়েস আছে বলা লাগবে। খুব সুন্দর শাড়িটা। শাড়িটা প্যাক করে দেন। দোকানদার শাড়িটা প্যাক করে দিল। আমি বিল দিতে চেয়েছিলাম, কিন্তু আপু রাগি চোখে না করে দিয়ে নিজেই বিল দিল। আপু আরো কিছু কিনবা নাকি শেষ?
নাই। আপু একটা পাঞ্জাবির দোকানে নিয়ে গেল। আপু এখানে কি কিনবা? পাঞ্জাবি নিব একটা। ও কার জন্য? আছে একজন। ও রিফাত এদিকে আয় তো। নীল একটা পাঞ্জাবি আমার শরীরে ধরে সাইজ ঠেকালো। পাঞ্জাবিটা অনেক সুন্দর, নীল শাড়িটার সাথে অনেকটা ম্যাচিং। আপু আমার শরীরের মাপ নিচ্ছ কেন? সাইজ সেম তাই। ও আচ্ছা। তারপর আপু পাঞ্জাবি বিল দিয়ে দিল। আপু আমি একটু আসতেছি। ঠিক আছে যা, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। আমি একটা পায়েল কিনলাম, কোনো একদিন আপুকে এটা পরিয়ে দেব। আপুর কাছে চলে গেলাম। আপু চলো। চল। আপুকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসবো। তখন আপু আমাকে ডাক দিল। এই রিফাত এদিকে আয়। হ্যাঁ আপু বলো। এই নে ধর, এটা তোর জন্য। শপিং মলে ছেলের জন্য যা কিনেছিল সেগুলো দিয়ে। এটা আমার? এটা তোর জন্যই কিনেছি। তুই আমাকে এত সুন্দর একটা শাড়ি পছন্দ করে দিয়েছিস, সেজন্য এটা তোকে গিফট করলাম। আর আগামীকাল এটা পরে কলেজে আসবি। ওকে ধন্যবাদ আপু। বাসায় চলে এলাম। রাতে আপু ফোন দিল। কি করিস? কিছু না আপু, শুয়ে আছি। তুমি? আমি শুয়ে আছি। খাইছিস? তুমি? ও খেয়েছি। আচ্ছা শোন, আগামীকাল আমাকে অন্য বাসা থেকে নিয়ে যাবি। অন্য বাসা মানে কোন বাসা আপু? আরে গাধা, যে বাসাতে তোকে আব্বু আম্মুর সাথে পরিচয় করে দিলাম সেই বাসা থেকে। আচ্ছা ঠিক আছে আপু। আর কিছু কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন আপুর দেয়া পাঞ্জাবি পরে আপুর কথা মতো আপুকে নিতে ওই বাসায় চলে গেলাম রিক্সা করে। বেল বাজাইতে আন্টি দরজা খুলে দিল। এসেছো রিফাত? জান্নাত মনে হয় এখনো রেডি হয়নি। ও আচ্ছা আন্টি। ও রুমে গিয়ে রেখে এসো। ওকে আন্টি। তারপর জান্নাত আপুর রুমের কাছে গেলাম, দরজায় নক করলাম। আপু তোমার হয়েছে? না, একটু বাকি আছে, তুই ভেতরে আয়। রুমে ঢুকে আপুকে দেখে তো আমি আরো বড় ক্রাশ খেয়ে গেলাম। আপুকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে, চোখ ফিরাতে পারছি না। আপুর পরনে নীল শাড়ি, কাচের চুড়ি, কানের দুল, চোখে কাজল। আমি তো জাস্ট ফিদা হয়ে গিয়েছি। হঠাৎ আপুটাকে হুঁশ ফিরল আমার। দেখি আপু তার শাড়ির পার ঠিক করতে পারছে না। এই দেখিস, এমন করে ডাকতেছিস, শুনতে পাচ্ছি না। হ্যাঁ আপু বলো। শাড়িটা ঠিক করতে পারছি না, একটু সাহায্য কর না। আচ্ছা আপু। তারপর জান্নাত আপুর শাড়িটা ঠিক করে দিলাম। ধন্যবাদ তোকে। এখন চল যাওয়া যাক। চলো। নিচে নামতেই আন্টি বলল, তোদের তো খুব সুন্দর লাগছে, খুব মানিয়েছে দুজনকে, নীল শাড়ি আর নীল পাঞ্জাবিতে। কি যে বলো না আম্মু। কি বললাম, সত্যি খুব ভালো লাগছে তোদের দুজনকে। আমি কিছু বলি নাই। আন্টির কথা শুনে আমার অনেক লজ্জা লাগছে। এই রিফাত চল, দেরি হয়ে যাচ্ছে। আপু চলো। বাসা থেকে বের হয়ে আপু বলল, আজকে আর বাইকে যাব না, রিক্সা করে যাব। হঠাৎ রিক্সায়? রিফাত আচ্ছা চলো, তোমার ইচ্ছে। তারপর রিক্সায় উঠলাম, দুজনে পাশাপাশি বসে আছি। কি যে অনুভূতি হচ্ছে বলে বোঝানো যাবে না। রাস্তায় কিছু মানুষ তাকাচ্ছে আমাদের দিকে, আমার অনেক লজ্জা লাগছে। আপুর সাথে কথা বলতেও পারছি না লজ্জায়। আপুরও মনে হয় সেম অবস্থা। কলেজের সামনে চলে আসলাম। রিক্সা থেকে নেমে আপু ভাড়াটা দিয়ে দিল। আমি একটু বান্ধবীর সাথে কথা বলে আসছি, থাকিস এখানে। আর শোন, কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাকাবি না কোনো মেয়ের দিকে, তাহলে তোর চোখ তুলে নেব। ওকে আপু। তারপর জান্নাত আপু চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম ওখানেই। একটু পর দেখলাম সিমি আসতেছে। আজকে সিমি কালো শাড়ি পরেছে, অনেক সুন্দর লাগছে সিমিকে। হাই রিফাত, তোমাকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আর তোমাকে শাড়িটা অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। তোমার ভালো লাগলেই হলো। মানে? না কিছু না, ওই দিকটা চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখানেই বলো। না, এখানে অনেক মানুষ, ওই দিকটায় চলো। আচ্ছা চলো। একটু পর এদিকে এসে। এখন বলো, কি বলবে বলো। আসলে আরে বলে ফেলো। কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তখন সিমি হাঁটু গেড়ে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, রিফাত, আমি তোমাকে ভালোবাসি। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালো লেগেছিল। তারপর ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসি পরিণত হলো। আমি জানি না তোমাকে কিভাবে এতটা ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারছি না। আই লাভ ইউ রিফাত, আই রিয়েলি লাভ ইউ। সিমি আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ যার জন্য আমাকে ভালোবাসা চায় না? আরে না, সেটা না। আর এমনিতেও তুমি অনেক সুন্দর, তোমাকে যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? কারণটা তো বলো। আসলে আমি একজনকে ভালোবাসি। তাহলে বলো, তোমাকে কিভাবে আপন করে নিব? কাকে ভালোবাসো আর সে কি তোমাকে ভালোবাসে? জানি না, আমি তাকে এখনো আমার ভালোবাসার কথা বলি নাই। আর সে আমার সিনিয়র। আর সে যদি তোমাকে ভালো না বাসে? না বাসলে বাসুক, কিন্তু আমি অন্য কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না। ভালোবেসেছি শুধু একজনকে, আর সবসময় তাকে ভালোবাসবো।
সিমি কান্না করতে করতে দৌড়ে চলে গেল। কিছু করার নেই সিমি, আমি দুঃখিত। কে রে এখানে একা একা কি করিস? আর এখন আসলি? এই তো একটু আগে আসলাম। চল ওই দিকটায় যাই। চল। সাগর কই? ওই তো স্টেজের সামনে। তারপর আমি আর মারুফ সাগরের কাছে গেলাম। 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। একটু পর অনুষ্ঠান শুরু হয়ে গেল। যে যার মতো নাচ গান পরিবেশন করছে। আমি মোটামুটি গান পারি, তাই সাগর আর মারুফ আমাকে জোর করে স্টেজে পাঠিয়ে দিল গান গাইতে। আমি স্টেজে উঠলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা দূরে দেখলাম জান্নাত আপু তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে গান শুরু করলাম। গানটা শেষ করলাম, চোখ খুলে দেখি সবাই হাত তালি দিচ্ছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হয় ভাবতে পারিনি আমি গান গাইতে পারি। স্টেজ থেকে নামতেই, দোস্ত তুই তো ফাটিয়ে দিয়েছিস, খুব সুন্দর গেয়েছিস গানটা। গানটা জোস হয়েছে, কিন্তু তোর ফিলিংসটার জন্য আরও অসাধারণ হয়েছে। ফিলিংস মানে? কেন তুই গান গাওয়ার সময় কি ভাবছিলি? ওই তো যা ভাবি সবসময়। কিরে কিসের কথা বলছিস? জান্নাত আপুর কথা ভাবছিলাম। মারুফ বেশি বুঝে পেকে গেছে বন্ধু আমার। পাকবই তো, কারণ আমি প্রেমে পড়ে গেছি। কিরে সত্যি নাকি? কেমনে হলো? কিরে বললি না যে আগে কার প্রেমে পড়েছিস? আরে ভাই কষ্ট পাচ্ছি না, আর তুই বলবো? মানে প্রেমে পড়েছিস ভালো কথা, কষ্টের কি আছে? আরে আমিও তোর মতো সিনিয়র আপুর প্রেমে পড়েছি। বাহ বাহ, তো মেয়েটা কে? জান্নাত আপুর বান্ধবী রিয়া আপুর, তার প্রেমে পড়েছি। তলে তলে টেম্পো চালাও আর আমরা বললেই হরতাল। আরে আমি প্রেমে পড়লে কি হবে? রিয়া আপু যদি মানা করে দেয়? তোর মতো হ্যান্ডসাম ছেলেকে বারণ করবে কত মেয়ে পাগল তোর জন্য। পাম দেওয়া বন্ধ কর, এখন বল পটাবো রিয়া আপুকে। আমার মনে হয় সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্রপোজ করে দে। এত তাড়াতাড়ি যদি না করে দেয়? না করলে নাই। আমি কিন্তু সিনিয়াস, তোরা মজা নিবি না? আচ্ছা আগে বলে দেখ, তারপর দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে। অনুষ্ঠানে প্রায় শেষের দিকে সিমিকে সেই সকাল থেকে দেখি নাই। ওই ঘটনার পরে হয়তো মন খারাপ করে বাসায় চলে গিয়েছে। অনুষ্ঠান শেষ, জান্নাত আপু আমাকে কল করলো, তার কাছে যেতে বলল। আমি মারুফ আর সাগরের কাছে থেকে বিদায় নিয়ে আপুর কাছে চলে গেলাম। আয় আজকে একটু নদীর পাড়ে ঘুরতে যাব। ওকে চলো। রিক্সা উঠলাম দুজনে। ভাবছি আজকে আপুকে আমার ভালোবাসার কথা বলবো। রিক্সায় করে দুজনে নদীর ধারে চলে গেলাম। রিক্সায় কেউ কোনো কথা বলি নাই। নদীর পাড়ে দুজনে পাশাপাশি হাঁটছি। জান্নাত আপু বলা শুরু করলো, তুই যে এত ভালো গান গাইতে পারিস জানতাম না তো। আমি বললে তাহলে তো জানবে তাই না? তাই তো, তবে গলাটা অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে। আমার এই গানটা ভালো লাগে তাই গাইলাম। তোমার যখন পছন্দ হয়েছে তখন ট্রিট দাও। এই ফাজিল, কিসের ট্রিট? তোর প্রশংসা করাই ভুল হয়েছে আমার। ভুল করে হলেও তো করছো আমার গানের প্রশংসা, এখন আমাকে গিফট দাও গান গাওয়ার জন্য। শয়তান একটা, বল কি খাবি? আইসক্রিম। এই নে টাকা, নিয়ে আয়, আমি এখানে বসলাম। নিয়ে আসছি। তারপর আইসক্রিম নিয়ে এলাম, আপুকে দিলাম। আপু সেই আগের মতো বাচ্চাদের মতো খাওয়া শুরু করলো। আমি খাওয়া শেষ করে দেখি আপু এখনো খাচ্ছে, পুরো ফেস মাখিয়ে ফেলছে। একটা দুষ্টামি বুদ্ধি মাথায় আসলো, আমি আপুর হাতে আইসক্রিমটা খপ করে খেয়ে ফেললাম। এই কি করলি তুই? আমাকে এটা কেন খেলি? এখন তোরটা খাবো আমি, দে আমাকে। আমারটা তো আগেই খেয়ে ফেলছি, কিন্তু মজা লাগেনি। কিন্তু তোমারটা অনেক মজা লেগেছে আর অনেক মিষ্টি। কি টেস্ট আপু। ফাজিল একটা, আমারটা খেয়ে এখন মজা নিচ্ছিস? কই মজা নিলাম, তোমার ঠোঁটের ছোঁয়া পেয়ে আইসক্রিমের স্বাদটা আরো বেশি মিষ্টি হয়ে গেছে। যা ফাজিল একটা। থাক, এখন এত লজ্জা পেতে হবে না, চলো। আমি কেন লজ্জা পাবো শয়তান? এভাবে বললেই তো ঠিকই লজ্জা পাবো। ভাবলাম আপুকে এখন প্রপোজ করব, তখন ফোন বেজে উঠলো। ফোন বের করে দেখি মারুফ কল দিয়েছে। বল। এখন হাসপাতালে চলে আয়। কেন, কার কি হয়েছে? এটা হাসপাতাল, আসলে জানতে পারবি। বলে ফোন কেটে দিল। কি হলো? কে ফোন দিছিল? মারুফ ফোন দিয়েছিল, আমাকে হাসপাতালে যেতে বলেছে। কেন, কারো কিছু হয়েছে নাকি? সেটা তো জানি না, কার কি হয়েছে, আমাকে যেতে বললো শুধু। ঠিক আছে, আমিও যাবো তোর সাথে, চল। না আপু, তোমার এখন যেতে হবে না, আমি গিয়ে দেখি কি হয়েছে। আমি তোমাকে নামিয়ে দিয়ে হাসপাতালে চলে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর জান্নাত আপুকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। এদিকে জান্নাত আপু বাসায় ঢুকে রুমে যেতেই একটা কল আসে। জান্নাত কেমন আছো?
কেমন আর থাকবো বললে ভালোবাসার মানুষটার কাছে পেয়েও আপন করে নিতে পারছি না। তোমাকে তো বললাম ভালোবাসার মানুষ ঠিকই আপন করে নাও। আমি কেন আপন করে নিইনি সেটা আপনি ভালো করেই জানেন। আমাকে সত্যিটা জানতে হবে। সত্যিটা জানতে জানতে যদি রিফাতকে হারিয়ে ফেলো, তাছাড়া সত্যিটা তো ভালোবাসার মানুষকে আপন করে জানতে পারবে। আর আমি তো তোমাকে বলেছি রিফাত ওই সেই ছেলে যাকে তুমি খুঁজছিলে। আর দেখলেই তো সিমি আজকে রিফাতকে প্রপোজ করলো। তুমি যদি এখন রিফাতকে আপন করে না নাও তাহলে হারিয়ে ফেলতে পারো। আপনাকে তো আমি সবই বলি। সিমি যখন রিফাতকে প্রপোজ করেছিল তখন আমি লুকিয়ে দেখছি। তখন আমার অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমি রিফাতকে হারিয়ে ফেলবো। কিন্তু রিফাত যখন না করে তখন অনেক খুশি হই। আমি জানি রিফাত আমাকে অনেক ভালোবাসে। আমি রিফাতকে আপন করে নিব। ঠিক আছে, তাই করো। ভালো থাকো, সত্যিটা বের করো, চিন্তা করো না তুমি। এদিকে আমি হাসপাতালে এসে দেখি মারুফ আর সাগর বাইরে দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে মনে হচ্ছে অনেক কষ্টে আছে। আমি ওদের কাছে গেলাম। কি হয়েছে, হাসপাতালে আসতে বললি যে? সিমি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ওর বাসায় ওর আম্মু ছাড়া কেউ ছিল না, তাই আমাকে আর সাগরকে ফোন করে আসতে বলল। পরে আমি সিমিকে নিয়ে হাসপাতালে চলে আসি। কি, এখন কেমন আছে সিমি? আল্লাহর রহমতে এখন ভালো আছে। ঠিক সময়ে নিয়ে এসেছি, এমন কোনো ক্ষতি হয়নি। যাক, ভালোই করেছিস। এখন কি ওর সাথে দেখা করা যাবে? চল দেখি। তারপর সবাই মিলে সিমিকে দেখার জন্য ওর রুমে গেলাম। সিমি বেডে শুয়ে আছে আর আন্টি পাশে বসে আছে। আমি আন্টিকে সালাম দিলাম। আমার সালামের শব্দ পেয়ে সিমি চোখ খুললো। সিমি আমাকে ওর কাছে যেতে বলল আর সবাইকে বাইরে যেতে বলল। সবাই বাইরে চলে গেল। রুমে শুধু আমি আর সিমি। সিমি, তুমি সুইসাইড করলে কেন? আমি তোমাকে ছেড়ে বাঁচবো না রিফাত, তাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছিলাম। এসব পাগলাবেন কোনো মানে হয়? তোমার জন্য আমি পাগল। তুমি তো অন্য কাউকে ভালোবাসো। আমি থেকে কি করব? আমি নিজের চোখের সামনে তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। তার চেয়ে ভালো আমি মরে যাই। চুপ, একদম চুপ। আর ভালোবাসা কি একবারই হয় নাকি? তুমি আমার থেকে ভালো কাউকে পাবা। লাগবে না আমার ভালো কাউকে, আমার তোমাকে চাই। সিমি, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখন তুমি বলো আমি কি করব? জানি না, আমি শুধু জানি আমরা শুধু বন্ধুর চেয়ে বেশি কিছু না। তখনই সিমি অজ্ঞান হয়ে গেল। আমি দৌড়ে বাইরে চলে আসলাম আর ডাক্তারকে ডাকলাম। ডাক্তার আর নার্স তাড়াতাড়ি করে সিমির কাছে গিয়ে চেক করলো। আন্টি কান্না শুরু করে দিয়েছে সিমির অবস্থা দেখে। সাগরকেও দেখছি কান্না করছে। আমি আর মারুফ আন্টিকে সাহস যোগাচ্ছি। এর মধ্যে সিমির বাবা চলে আসলেন। ডক্টর রুম থেকে বেরিয়ে আসলো। আন্টি আর আঙ্কেল ভেতরে গেল। আমরা বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, সাগর বলল যে সে নাকি ওখানেই থাকবে। সাগর এখনো আমার সাথে কথা বলেনি। সাগর যেহেতু থাকবে তাই আমি আর মারুফ বের হয়ে এলাম হাসপাতাল থেকে। সিমি তোকে কি বলছে আর সিমি কিভাবে হুঁশ হারালো? সিমি আমাকে ভালোবাসে আর আমার জন্য সুইসাইড করার চেষ্টা করছে। বলেছিলাম না ও তোকে ভালোবাসে, কিন্তু কি হয়েছে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত বল। আবার সেই এক কথাই বলে আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া নাকি বাঁচবে না, আমার জন্য মরতে গিয়েছিল। আমি বললাম এটা সম্ভব না, কারণ আমি ওরে ভালোবাসতে পারবো না কখনো। তারপরেই সিমি হুঁশ হারিয়ে ফেলে। এত চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো? আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। এই গল্পটা সম্পূর্ণ একটা নতুন গল্প, তো আশা করছি সবার কাছে ভালো লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।